ওয়েলকাম ব্যাক টু এ নিউ এপিসোড অফ আনসেন্সার টক উইথ অর্পণ। আমি অর্পণ আর তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হোস্টলি কল রেকর্ডিং এর একটা নতুন এপিসোডে। আজকের এপিসোডে কিন্তু রয়েছে বেশ কয়েকটি দুর্দান্ত ভয়াবহ ঘটনা। আজকে আমাদের সাথে কলে ছিল কৌশিক, যে আমার কলেজের ফ্রেন্ড। তো ওর সাথে আমি অনেকদিন আগে বেশ কয়েকটা ঘটনা ওর থেকে শুনেছিলাম, যেগুলো কালেক্ট করা হয়ে ওঠেনি। তো আলটিমেটলি এই ঘটনাতে তোমরা সেই ঘটনাগুলো শুনতে পারবে। বর্তির বলে একটা জায়গা আছে, যেটা ব্যারাকপুর থেকে শ্যামনগর এই জায়গাটার মধ্যে দিয়ে বিস্তৃত 8 কিলোমিটার বড় একটা জলা জায়গা। সেই জায়গাতে এখন তোমরা বেশ অনেকেই চেনো, যে ভাইরাল জায়গাটা, খুব সুন্দর ফটোগ্রাফি করা যায়। তো সেই জায়গাটাতেই কিন্তু বেশ কয়েক বছর আগে, অর্থাৎ তাও ধরে রাখো 6, 7 থেকে 8 বছর আগে, কিন্তু জায়গাটা কিন্তু এইরকম ছিল না বর্তমানে যে এই ধরনের জায়গা রয়েছে। তো সেই জায়গাটিতেই কিন্তু আমার বন্ধু এবং তার একটি বন্ধু, অর্থাৎ দুজনের সাথে কিন্তু ঘটেছিল একটা মারাত্মক ভয়াবহ ইনসিডেন্টস। কি ঘটেছিল তোমরা পুরো ঘটনাটা শুনলে জানতে পারবে। আর নিশির ডাকের একটি ঘটনা রয়েছে, যেটা আমার বন্ধু নিজের সাথে এক্সপিরিয়েন্স করেছে। সেই ঘটনাটাও কিন্তু এই কল রেকর্ডিং এর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। ঘটনাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। আর কে কোথা থেকে ঘটনাটা শুনছো এবং তোমাদের কেমন লাগছে ঘটনাগুলো, অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আমি 500 সাবস্ক্রাইবার স্পেশাল একটা নতুন কেস স্টাডি দিয়েছি, সেটা অবশ্যই শোনো। একটা ইন্টারেস্টিং কেস স্টাডি। 1954 আমাদের কলকাতা পুলিশের একটা দুর্দান্ত ইনভেস্টিগেশনের মাধ্যমে একটা একটা মর্মান্তিক মার্ডার কেস কিভাবে কলকাতা পুলিশ সলভ করেছিল, সেখানে আমি সেটা বলেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, চটপট ঘটনাতে আসছি। হ্যালো কৌশিক। হ্যাঁ, বল। কেমন আছিস বল? এই তো ভাই, ভালো আছি। তুই কেমন আছিস? এই চলে যাচ্ছে, প্রায় অনেকদিন পর কথা হচ্ছে তোর সাথে। হ্যাঁ, আসলেই। তো ব্যাপারটা হচ্ছে, যখন তোর সাথে আমার কথা হতো, অ্যাকচুয়ালি যখন কলেজে দেখা হতো, সাক্ষাৎ হতো, তখন তুই একটা বলেছিলি তোর সাথে একটা হরর এক্সপিরিয়েন্স ঘটেছিল। হ্যাঁ, ঘটেছিল তো। হ্যাঁ, প্রায় তাও। একটা না, বেশ অনেকগুলোই ঘটেছিল। আচ্ছা আচ্ছা। তো যখন আমি এই চ্যানেলটা খুলি, তখন আমার মাথায় ছিল যে আমার এই বন্ধুটা কৌশিক, যে ওর সাথে ঘটেছে কিছু ঘটনা, তো ওর থেকে কালেক্ট করব এগুলো। শুধু আমি কেন জানবো, আমার দর্শক যারা আছে বা যারা শোনে তাদেরকেও জানাবো। আচ্ছা আচ্ছা। তো তো মাঝখানে এগুলো করা হয়নি। এবার তুইও ফ্রি ছিলি না, আমিও অনেকদিন ফ্রি ছিলাম না। হ্যাঁ, আসলেই সেটা। তো এবার যখন টাইম পাচ্ছি, তাহলে আশা করলাম যে তুই তোর এক্সপিরিয়েন্সটা আমার সাথে, আমার দর্শক শ্রোতা বন্ধুদের সাথে শেয়ার করবি। হুম হুম, নিশ্চয়ই। তো কি ঘটেছিল তোর সাথে, তুই যে বলেছিলি, তো ইন ডিটেলসে তুই সেটা বল, কি ঘটেছিল। আম, ঘটনা তো এখন আমার পুরোপুরি ভাবে মনে আছে দুটো ঘটনাই। আচ্ছা। সবকটাই বেশ আমার সাথে যখন ঘটেছিল সেই সময় খুব ভয়ানক ভাবেই ঘটেছিল। হুম। তো এখন তো দুটোই আমি বলছি আপাতত। আচ্ছা। তোর দর্শকদের জন্য আশা করছি এটা তাদের পক্ষে একটা ভালো এক্সপিরিয়েন্স হবে, যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি সেই ঘটনাগুলো। অবশ্যই। তো প্রথম যেটা ঘটেছিল, সবার প্রথম আমি তখন ফার্স্ট ইয়ারে উঠবো, তখনও আমি উঠিনি, আচ্ছা। জাস্ট স্কুলিং কমপ্লিট হয়েছে। তো আমি তখন একাই ঘুমাতাম। তো সেই সময় আমি আমার একটা বন্ধু সকালবেলা উঠে দৌড়াতে যেতাম। তো আচ্ছা। আমরা দুজন ভেবেছিলাম এয়ারফোর্সে যাব, এয়ারফোর্সের পরীক্ষা দেব, তাই আমরা সকালবেলা দৌড়াতে যেতাম। তো যথারীতি সেই বন্ধুটা সকালবেলা আমাকে একবার ফোন করতো, ফোন করে সে বলতো উঠে যেতে, তারপরে সে আসতো আমাদের বাড়িতে, হুম। এসে ডাকতো। ও আচ্ছা। যখন ফোন করতো তখন থাকতো কাক ভোর, মানে জাস্ট আলো তখনও ওঠেনি এরকম অবস্থায়। আর কটা ওর হবে তাও? 4টে, 4:30? হ্যাঁ, ওরকমই 4:30, 4:45 এরকম সময়। আর যেহেতু সেটা একটু মার্চের শেষের দিক, তো একটু ঠান্ডা ঠান্ডাও ছিল হালকা। আচ্ছা। আর সেই সময় তো খুব একটা তাড়াতাড়ি সকাল হয় না। হুম হুম। তো যথারীতি আমি একদিনকে হয়েছে এরকম, রাত্রেবেলা আমার ঘুমাতে একটু দেরি হয়ে গেছে।
তা সত্ত্বেও আমি ডিসাইড করেছিলাম যে সকালবেলা উঠে দৌড়াতে যাব। আচ্ছা। তো বন্ধুটা আমাকে ফোন করেছে। ফোন করে আমি যেহেতু দেরি করে ঘুমিয়েছি, আমি ওর ফোনে ঠিকঠাক ভাবে উঠতে পারিনি। আচ্ছা। তো আমি জাস্ট রিসিভ করে হ্যাঁ উঠছি বলে আমি ঘুমিয়ে পড়েছি, আবার আমার সেভাবে খেয়ালও নেই। আচ্ছা। তো সকালবেলা ও আমাকে ডাকতে এসছে। হুম। আমাকে ডাকতো কিরকম ভাবে, আমাকে নর্মাল ফোন করতো মাঝে মাঝে। হুম। আর ও মাঝে মাঝে ফোন বাড়িতে রেখেই আসতো, কারণ ও দৌড়ানোর সময়, দৌড়াতে গেলে ফোন যদি হাতে বা পকেটে থাকে অসুবিধা হতো। হ্যাঁ, হ্যাঁ, তো ওভাবে তো হয় না। হ্যাঁ, তো ও এসে আমার যে জানলা রয়েছে, হুম। আমি যে ঘরে ঘুমাই সে ঘরে রাস্তার পাশে যে জানলা রয়েছে, জানলায় ও নক করতো। হুম। জানলার ওপার থেকে আমাকে ডাকতো, আমি উঠে তারপরে রেডি হয়ে বাইরে যেতাম। আচ্ছা। রেডি হয়ে থাকলে আমি বেরিয়ে যেতাম। তো আমি তো সেভাবে ঘুমিয়ে রয়েছি। হুম। তো হঠাৎ করে আমি জানলায় নক শুনলাম। হুম। একবার দুবার নকে আমি উঠে গেছি। এবার আমি ভাবছি এ তো রাত্রে যেহেতু ঘুমটা ঠিকঠাক হয়নি, সকালবেলা কি আমি যাব? হুম। তো যেহেতু বারবার ডাকছে, আমি বলছি যে আসছি বলে আমি উঠেছি। উঠে ঘরের লাইট জ্বালিয়ে আমি ড্রেস ট্রেস পরে বাইরে যাব, এমন সময় ও আরেকবার ডাকলো যে তাড়াতাড়ি আয়, লেট হয়ে যাচ্ছে, আচ্ছা। সূর্য উঠে যাচ্ছে। তো আমি আর একটু তাড়াহুড়ো করলাম, তাড়াহুড়ো করে বাইরে বেরিয়েছি। আমি আমার ঘর থেকে বাইরে বেরিয়েছি জাস্ট। হুম। বাইরে বেরিয়ে আমি দেখছি যে কেউ নেই। কেউ নেই? কেউ নেই মানে আমি প্রথমে একবার ভাবলাম হয়তো আমাকে ভয় দেখানোর জন্য পাঁচিলের ওপরে লুকিয়ে রয়েছে, বাট আমি বাইরের গেট খুলে যখন বাইরে আসি হ্যাঁ। আর কাউকে যখন না দেখি, হ্যাঁ। আমার তখন ভয় লাগে একটু হালকা। আহ, ভয়টা এই জন্য না যে এটা প্যারানর্মাল কিছু কিনা, আচ্ছা। আমার ভয়টা লাগে এটাই যে হয়তো কোনো বাজে লোক রোজ এই জিনিসটা খেয়াল করেছে আর ওটার অ্যাডভান্টেজ নেওয়ার জন্য ও হয়তো এরকম করেছে। হুম। হুম। তো আমি যদিও পাড়ার মধ্যে, তবুও একটু ভয় লেগেছিল। আমি তাড়াতাড়ি কিছু না ভেবে আমি আমার ঘরে ঢুকে যাই। হুম। আমি আবার গেটে তালা লাগিয়ে দিই। আচ্ছা। তালা লাগিয়ে দিয়ে এবারে আমি ফোনে চেক করছি যে যেখানে ওর সকালে একবার ফোন করার কথা, হ্যাঁ। ও তখনও ফোন করেনি। আচ্ছা। তো আমি ঠিক বুঝতে পারলাম না যে কি হচ্ছে। এবার যেহেতু রাত্রে আমার ঘুম হয়নি ভালোভাবে, হুম। আমার খুব ঘুম পাচ্ছিল, আমি ঘুমিয়েও পড়েছি তাড়াতাড়ি। আচ্ছা। সকালবেলা ওই বন্ধুটার ফোনেই আমার ফোন ভাঙে। হুম। তখন বাজে 10টা মতন। আচ্ছা। তো ও বলে যে ভাই আজকে আমি যেতে পারিনি, রাত্রেবেলা আমি ঘুমাতে পারিনি, একটু স্কুলের কয়েকটা প্রজেক্ট, ও যেহেতু আমার থেকে 1 বছরের জুনিয়র ছিল, আচ্ছা। ওর স্কুলের প্রজেক্টের কিছু কাজ ছিল, সারা জেগে কাজ করেছে, রাত্রে ঘুমাতে পারিনি, তো ও আসতে পারেনি ওর জন্য। আমি এবারে ভাবছি যে তাহলে আমার সাথে ঘটলোটা কি? হুম। আমি ফোনটাও রিসিভ করেছি ভোরবেলা যখন আমার ঘুম ভেঙেছে, ওর ফোনেও ঘুম ভেঙেছে একবার। হ্যাঁ। আর ও দরজায় জানালায় নক করেছে, যার জন্য আমি ঘুম থেকে উঠে বাইরে পর্যন্ত গেছি। হ্যাঁ। তো আমার সাথে এটা হলোটা কি? আমি এটার এখনো প্রপার কোনো এক্সপ্লেনেশন পাইনি। আর আমি বন্ধুটাকে যখন বলেওছি, হ্যাঁ। যেহেতু আমার কাছে কোনো প্রমাণ নেই যে ও কল করেছে বা কিছু, আমার কল লিস্টে কোনো কল নেই। আচ্ছা। আচ্ছা। আমি ওকে বলেছি কিন্তু বিশ্বাস করছে না। ও বলছে তুই রাত্রে ঘুমাসনি হয়তো, কিন্তু তার জন্য হয়তো ভুলভাল কিছু ভেবেছিস বা স্বপ্ন দেখেছিস এরকম কিছু। তো স্বপ্ন দেখেছি বলতে আমার জিনিসটা স্বপ্ন মনে হয় না, কেননা তার আরো একটা রিজন। হুম। আমি আমাদের গেটে দুটো তালা দেওয়া থাকে, আমি সকালবেলা বেরোই যখন একটা হুম। তালা, দুটো তালা খুলি, একটা তালা লক দিয়ে চাবি ঘরের ভেতরে রেখে দিই। আচ্ছা। সকালবেলা মাকে যখন জিজ্ঞেস করছি, মা বলছে যে একটাই তালা লাগানো ছিল, দুটো তালা লাগানো ছিল না। তার মানে আমি বাইরে গেছি, বাইরে গিয়ে কাউকে দেখিও নি। এই মানে জিনিসটা তোর আমার সাথে যে রাত্রেবেলা যেটা হলো, সকালবেলা তোর ওরকম মানে পার্টিকুলারলি সেটা মনে ছিল না? মনে ছিল না বলতে জিনিসটা আমার কাছে একটু আবছা টাইপের, কেননা আমি ঘুমের ঘোরে আমার মনে হচ্ছিল যে জিনিসটা হয়তো ঘুমের ঘোরে হয়েছে, হ্যাঁ। অথবা আমার স্বপ্ন দেখেছি, স্বপ্নের মধ্যে হয়তো জিনিসগুলো ঘটেছে।
হ্যাঁ কিছু কিছু সময় এই জিনিসটা হয় যে কিছু স্বপ্ন এতটা রিয়েলিস্টিক হয় যে মনে হয় ওটা সত্যি। হ্যাঁ হ্যাঁ তো আমার একটা পর্যায়ে মনে হচ্ছিল যে এটা হয়তো স্বপ্ন দেখেছি আমি, কিন্তু এটা যে স্বপ্ন না, এটা হুম যে অ্যাকচুয়ালি ঘটেছে সেটার অনেকগুলো রিজন এই আমি তোকে বললাম। হ্যাঁ ইনফ্যাক্ট আমাদের বাইরের গেটটা যেটা রয়েছে তুই হ্যাঁ দেখেছিস, হ্যাঁ ওই গেটে তালা দেওয়া থাকে। হ্যাঁ। সকালবেলা উঠে যে আমি তালা খুলেছি সেই তালাটাও খোলা রয়েছে। আচ্ছা, মানে একদম, যেহেতু আমি তোর বাড়িতে গেছি, প্রথম যে গেটটা থাকে সেই হ্যাঁ হ্যাঁ, গেটটাতেও তালা রাস্তায় যে দেওয়া থাকে। গেটটা, হ্যাঁ, হ্যাঁ ওটা খোলা ছিল। ওটা খোলা ছিল। আর তোদের ঘরে ঢুকতে, মানে তোদের ঘরের বাড়িতে যে ঢুকতে গেটটা, যে গেটটা। ওটায় দুটো তালা দেওয়া থাকে। আমি সকালবেলা বেরিয়ে একটা তালা দিয়ে রাখি, ওরকম একটা তালাই রাখা ছিল, মানে আমি বাইরে গেছিলাম একটু ডেফিনেটলি। আচ্ছা। কিন্তু আর আমার সাথে যেটা ঘটলো এটার আমি এখনো কোনো এক্সপ্লেনেশন পাইনি। আচ্ছা, আর তারপর তুই যেটা বললি, মানে তুই যখন শুনেছিলি প্রথম যে তোকে ডাকছে, হুম। সেখানে মানে তুই কি ওর গলায় শুনেছিলি না অন্য কারোর গলা শুনেছিলি? না, শুনেছি আমি ওর গলায়। আচ্ছা, ওর গলায় শুনেছিস। ওর গলায় শুনেছি আমি। জানি না ওটা ঘুমের ঘোরে ভুল শুনেছি কিনা, বাট আমার মনে আছে আমি এটা ওর গলায় শুনেছিলাম। না, কিন্তু মানে তোর তো স্লিপ ওয়াকিং ওরকম কোনো না, ব্যাপার নেই। এরকম আমার কোনো ব্যাপার নেই। এত আমি এত বড় হয়ে গেছি, এত এখনো পর্যন্ত আমার সাথে কখনো এরকম জিনিস ঘটেনি। হ্যাঁ। আর আমি পরে এটা একটুখানি খোঁজ খবর নিয়েছি। হুম তো আমি একটা জিনিস আমাকে দাদু বলতো ছোটবেলায়, হুম নিশির ডাক। আচ্ছা। এই জিনিসটা এরকমই শুনেছি যে বাইরে থেকে পরিচিত কারো গলার আওয়াজে তোমাকে ডাকে, হুম আর হুম তুমি যখন বাইরে যাও তা সে তোমাকে তার দুনিয়ায় নিয়ে চলে যায়। হ্যাঁ। এইটা এরকম কিছু কি হয়েছিল কিনা আমি বুঝতে পারছি না, কারণ এই জিনিসগুলো আমি আরো শুনেছি যে এগুলো বিশেষ করে ঘটে ভোরবেলার দিকে, হ্যাঁ সূর্য হ্যাঁ ওঠার আগে। হ্যাঁ হ্যাঁ এবার হ্যাঁ আমি যখন বেরিয়েছিলাম তখন কিন্তু জাস্ট সূর্য উঠছে, মানে উঠছে একটু হালকা আভা, মানে অন্ধকার ব্যাপারটা আর বাইরে নেই, আলো ব্যাপারটা চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ। কি ঘর থেকে একটু দেরিতে বেরিয়েছিলাম বলে আমি সেই যাত্রায় বেঁচে গেছি কিনা এটা বলতে পারবো না। মানে সত্যি তুই যে বললি নিশির ডাকের ব্যাপারটা, এটা কিন্তু আমিও শুনেছি যে মানে চেনা পরিচিত, তোর এমন চেনা পরিচিত একজনের গলাতেই তোকে ডাক দেবে যে তুই বুঝতে পারবি না। আর এই ডাকটা রেজিস্টও করা যায় না। একদম এমনও একদম। হয়েছে আগে, এরকম অনেক সময় গেছে যে আমি আর রাত্রে ঘুম হয়নি বা দেরি করে ঘুমিয়েছি বা সকালবেলা আমার অন্য কোথাও কাজ আছে, হ্যাঁ ও এসে ডেকেছে আমাকে, আমি ওকে বলেছি যে ভাই আমি আজকে যাব না, তুই একা চলে যাও, একা চলে যেত। ইনফ্যাক্ট আমি সেদিনও সেরকমই ভেবেছিলাম যে আমি যাব না, ওকে বলবো যে তুই চলে যা। কিন্তু কেন জানি না আমি ঘুমাতে যাওয়ার আগে এই জিনিসটা ভেবে ঘুমিয়েছি। ও যখন ডাকলো তখন আমি ওই ডাকটা রেজিস্ট করতে পারিনি। তুই বেরিয়ে গেছিলি। হুম। আমি বেরিয়ে গেছিলাম, কিন্তু কোনো ভাগ্য করে হয়তো কিছু বাজে কিছু হওয়ার থেকে বেঁচে গেছি। সেটাই, সত্যিই তাই। মানে তোর থেকে আগেও শুনেছিলাম এই ঘটনাটা, তখনও যেমন ভয় লেগেছে, সত্যি কথা বলতে এখন যখন শুনছি তখন গায়ে কাঁটা দিচ্ছে। জিনিসটা আমি যখনই ভাবি তখনই আমার একটা, মানে এখনো আমি এই রুমে ঘুমাই, আর এখনো আমার বিছানার পাশে জানালা রয়েছে, হ্যাঁ। কিন্তু ওই জিনিসটা একবারই ঘটেছিল আমার সাথে, তারপরে আর কিছু সেরকম ঘটেনি। মানে দেখ, বেসিক্যালি আমিও তোর ওই ঘরে গেছি, আমিও কিন্তু থেকেছি, কিন্তু মানে ওরকম কিন্তু কিছু মনে হয়নি যে না তোদের ওখানে কিছু আছে বা বাজে রকম কিছু আছে। কোনো প্রেজেন্স, মানে কিছুর প্রেজেন্স বা কোনো নেগেটিভ এনার্জি কিছু কিন্তু ফিল হয়নি ওরকম ভাবে। এটা অবশ্য ঠিক। আমি আরো একটা ইনসিডেন্ট বলতে চাই এই ব্যাপারে। হ্যাঁ। ইনসিডেন্ট ঠিক বলবো না, এটা একটা আমার থিওরি আমি বলতে পারি। আচ্ছা। যে আমি এইগুলো সেরকম ভাবে বিশ্বাস করি না, হুম তবে ভয় পাই ঠিকই। মানুষের মনে ভয় একটা খুব ন্যাচারাল একটা অনুভূতি। হ্যাঁ হ্যাঁ সে ওটা তার বিশ্বাসের ওপর থেকে আসুক কি অবিশ্বাসের ওপর থেকে আসুক, যেটা থেকে আসুক না কেন, ভয় একটা এমন অনুভূতি যেটা মানুষ কখনো সেভাবে পুরোপুরি ভাবে ওভারকাম করে উঠতে পারে না। না, যে যতই বলুক ভয় কিন্তু সে পাই, সবাই ভয় পায়। ভয় পাই। তো
আমি মনে করি যে এই জিনিসগুলো হ্যাঁ রাশি বলে একটা ব্যাপার হয়। হ্যাঁ আম, আমি এগুলো তো বিশ্বাস করি না সেভাবে, তো আমি বিশেষ এগুলোর নলেজ রাখি না। তবে আমি যতটা শুনেছি যে কারো কারো ভারী রাশি হয়, কারো কারো হালকা রাশি হয়। একদম। যাদের হালকা রাশি হয় তারা এইসব নেগেটিভ জিনিসের প্রেজেন্স তারা খুব ভালোভাবে বুঝতে পারে, ফিল করতে পারে। হ্যাঁ, এটার একদম ঠিক কথা। আমি নিজেও জানি না আমার আমার নিজের রাশি কি। তবে আমি এমন অনেক সময় ফিল করেছি, হুম। মানে জাস্ট হালকা একটা ফিলিংস এসছে যে কিছু একটা মানে আনন্যাচারাল হচ্ছে, যেটা নর্মাল হয় না। আচ্ছা তবে আমাদের বাড়িতে কখনো এরকম আমি ফিল পাইনি। কিন্তু আচ্ছা। এই ঘটনাটা যেহেতু তোর সাথে অনেকদিন বাদে কথা হচ্ছে, আমার হ্যাঁ ভাইকে তো দেখেছিস। হ্যাঁ হ্যাঁ। আমার ভাইয়ের সাথে কিছু এরকম এমন ইনসিডেন্ট ঘটেছে আমাদের বাড়িতেই, আচ্ছা। যে ঘটনাটা একটু তোকে খুলে বলি তাহলে। আমার হ্যাঁ ভাই হ্যাঁ। ছোটবেলা থেকে মানে নাস্তিক। সে আচ্ছা। কখনো পূজা বিশ্বাস করতো না। আর এখনকার জেনারেশন তো বুঝতেই পারছিস, ওই ইউটিউব দেখে আর বিভিন্ন পডকাস্ট শুনে এমন একটা থট প্রসেস চলে এসেছিল যে ও মনে করতো ভগবানরা হচ্ছে এলিয়ান। হ্যাঁ, তারা এটা অন্য ঠিক। গ্রহ থেকে এসছে। হ্যাঁ তারা অন্য গ্রহ থেকে এসে আমাদেরকে বানিয়েছে হ্যাঁ ফর দেয়ার স্লেভারি। হ্যাঁ। তো যাই হোক, এটা এক একজনের বিশ্বাস। এটা নিয়ে আমি, এটা খুব সেনসিটিভ ব্যাপার, এটা নিয়ে কথা না তোলাটাই বেটার। সেটাই। তো যাই হোক, তো ও আগে এরকম ছিল যে ও মানে এরকম সুপার ন্যাচারাল কোনো জিনিসই বিশ্বাস করতো না। ও শুধু একটা জিনিসই ভাবতো যে এটা মানুষের মনের ভুল। মানুষ যদি স্ট্রং হয় নিজের মানসিক দিক থেকে, তাহলে এইসব জিনিস ওভারকাম করে উঠতে পারে। আচ্ছা। তো অনেক আগের কথা, তাও 3-4 বছর আগের কথা। হুম 3-4 না হলে 2-3 বছর আগের কথা। হুম। আমার এক্সাক্ট ঠিক মনে আসছে না সময়টা। তো ও হঠাৎ করে ওর সাথে কিছু ইনসিডেন্ট ঘটা শুরু করে। আচ্ছা। ইনসিডেন্টটা বাড়িতে, বাড়ির বাইরে, এরকম অনেক জায়গাতে। হুম বাড়ির গুলো বলি প্রথমে। বাড়িতে যেটা হয়েছিল, ওর একবার শরীর খারাপ। তো ঘরে ঘুমাচ্ছে। আমি তখন ম্যাক্সিমাম টাইম বাইরে বাইরেই থাকতাম। আর মা কোথাও যেন একটা গেছিল, মনে হয় ওর জন্য ওষুধ আনতে বা কোথাও একটা গেছিল। তো ঘরে একাই শুয়ে রয়েছে। তো ও পরে বলেছে যে ওর সাথে রয়েছে যে ও ঘরে ঘুমাচ্ছে লাইট জ্বালিয়ে, হুম দরজা বন্ধ ছিল। ও শুনতে পাচ্ছে হুম। যে কেউ একজন দরজা খুলে ভেতরে আসলো। তো ও সেভাবে পাত্তা দেয়নি, ভেবেছে হয়তো মা এসছে। আচ্ছা। তো কেউ একজন ওর মুখের সামনে আসলো। ও বুঝতে পারছে, তুই দেখবি চোখ বন্ধ থাকলো, তুই কারো একটা তোর মুখের সামনে আসলে তুই তার প্রেজেন্সটা ফিল হ্যাঁ করতে পারবি। হ্যাঁ, বোঝা যায়। ও সেরকম, হ্যাঁ, ও ভেবেছে হয়তো মা এসছে, মা এসে হয়তো জ্বর চেক করবে। হুম তো সে এসে ওর মুখে একটা ফু দিল। হুম। ফু দিয়ে কপালে একটা টোকা মারলো। আচ্ছা। ও যখন টোকা মেরেছে, ও চোখ খুলে তাকিয়েছে আর কাউকে পায়নি। আরো মোটামুটি 10-15 মিনিট বাদে মা এসছে। হ্যাঁ আর যেহেতু শরীর খারাপ, নর্মাল লজিক্যাল ওয়েতে কিছু ভাবছে না, ও প্রচন্ড ভয় পেয়ে গেছে। হ্যাঁ। আর তার কিছুদিন পরে এরকম হয়েছে যে ও আর ওর একটা বন্ধু মিলে হ্যাঁ পুজোর সময় হ্যাঁ। তো সাউথ ক্যালকাটার দিকে কোথায় ঘুরতে গেছে। তো ঘুরতে গেছে, সেখানে কোথায় একটা মেলা হচ্ছিল। তো সেখানে নাকি ওর সাথে একটা সাধু, মানে সন্ন্যাসী টাইপের একটা লোকের সাথে দেখা হয়। আচ্ছা। এটা শুধু ও বলেনি, ওর যে বন্ধুটা ছিল, ওই বন্ধুটার যে গার্লফ্রেন্ড ছিল, ওরা তিনজন ছিল। হুম তিনজনই বলেছে কথাটা, যে লোকটা এরকম ও রয়েছে, যাচ্ছিল, লোকটা ওকে ডেকেছে। এটা ও প্রথমে খেয়াল করেনি, ওর যে বন্ধুটার গার্লফ্রেন্ড ছিল সে খেয়াল করেছে যে ডাকছে তোকে, আচ্ছা। শুনে আয়, দেখ কি বলছে। তো ও গেছে সামনে গিয়ে, আমি জানি না এটা, বলছে তো তিনজনই, হ্যাঁ আমি এটা বিশ্বাস করতে চাইছি না, কিন্তু হচ্ছে। ওই লোকটা নাকি ওর পুরো সব ডিটেলস হ্যাঁ এক্সাক্ট সেম বলে দিয়েছে। ওর নাম, হ্যাঁ। কোথায় থাকে, কি নিয়ে পড়াশোনা করছে, বাড়িতে কে কে থাকে, বাবার নাম কি, মায়ের নাম কি, ইনফ্যাক্ট আমি ওর দাদা হই, দাদার নাম কি, সব বলে দিয়েছে। আচ্ছা।
এটা কি করে মানে এত ইন ডিটেল, আমার বাবা যেহেতু এখানে থাকে না, তো বাবার ব্যাপারে অনেকেই জানে না। হ্যাঁ ইনফ্যাক্ট আমাদের পাড়ারও হয়তো অনেক লোক জানে না যে আমার বাবার অ্যাকচুয়াল নাম কি, কারণ তিনি তো থাকে না এখানে, হ্যাঁ ব্যবসার জন্য বাইরে বাইরে থাকে। হ্যাঁ ওই লোকটা জানলো কি করে, আর এক্সাক্ট সব বলতে পারলো কি করে? তো ওর সেটাই তো। প্রথমে ও ভাবলো হয়তো যে হয়তো মানে বাবারই হয়তো চেনা পরিচিত কোনো লোক হবে। হুম সে এমন একটা জিনিস বললো যেটার জন্য ও আগে নাস্তিক থেকে হুম পুরোপুরি আস্তিক হয়ে গেছে। আচ্ছা। ওকে বললো যে তোমার সাথে রিসেন্টলি এরকম কিছু আনন্যাচারাল জিনিস ঘটেছে কি? ও এটা বলছে? বললো, হ্যাঁ লোকটা বলছে আচ্ছা। যে এরকম তোমার সাথে কি কিছু আনন্যাচারাল কিছু ঘটেছে। তো ওর সাথে আরো বেশ কয়েকটা জিনিস ঘটেছিল, ওগুলো এখন আমি ঠিক বলতে পারবো না, আমার মনে নেই। আচ্ছা তো আচ্ছা। এই ইনসিডেন্টটা মনে আছে কারণ এটা ওর সাথে এই আগের যে ইনসিডেন্টটা এটা প্রথম ঘটেছিল, তো তার জন্য বারবার করে বলেছিল, এটা বিশেষ ভালো করে মনে আছে। হুম তো ওই লোকটা যখন বললো, ও বললো যে হ্যাঁ কিছু তো ঘটছে আমার সাথে, আমি বুঝতে পারছি না, আমার কিছু কিছু জায়গায় ভয় লাগছে। হুম তো লোকটা বলল যে আমি এর জন্যই তোমাকে ডেকেছি, তোমার মাথার পেছনে একটা কালো বড় মেঘের মতন রয়েছে, যেটা এটা বলছে? সবসময়, হ্যাঁ লোকটা বলেছে কি বলছিস রে? তোমার সাথে সাথে রয়েছে, এটা তোমার কোনো ক্ষতি করবে না, হুম কিন্তু কিছু কিছু সময় তুমি এর প্রেজেন্স ফিল করতে পারবে। আচ্ছা। তো এইটা শুনে তো বেশ ভয় পেয়ে গেছে। আর হুম এটা বলছি ধরে নে আজ থেকে তাও 2-3 বছর আগের কথা, তখনও আরো আরেকটু ছোট ছিল, হ্যাঁ সবে 12 দিয়ে উঠেছে, বিশেষ সেভাবে তো জানেও না যে এরকম সিচুয়েশনে কি বলা উচিত কি করা উচিত। হুম ওর বন্ধুটা যে ছিল সে একটু স্মার্ট ছিল। হুম তো সে শুনলো যখন, সে বললো যে তাহলে এখন করণীয় কি আছে, উপায় কি, হুম আপনি কিছু একটা সাজেশন দিন। হুম বলছে যে এটা সাজেশন তো এরকম ভাবে দেওয়া যাবে না, আর আমি এটা সাজেশন দিতেও পারবো না, এটা আমার বাইরে, আমার ক্ষমতার বাইরে, তবে আমি তোমাকে কিছু বলতে পারি যেগুলো তুমি করতে পারো। ওকে একটা মন্ত্র শিখিয়ে দিয়েছে, হুম আর ওকে বলেছে যে হনুমান, যে ভগবান রয়েছে, হুম রামভক্ত হনুমান, হুম তার পুজো করতে, আর আচ্ছা শিব ঠাকুরের পুজো করতে। আচ্ছা। তো তারপর থেকে ও বেশ ভয় পেয়ে গেছে, এখন এসব জিনিস খুব মানে। আচ্ছা কিন্তু মানে এটা ও জিজ্ঞাসা করেনি যে এটা কেন আসলো বা কিভাবে আসলো? সেটা হয়তো আমাকে বলেনি এই ব্যাপারে কিছু, ও জিজ্ঞেস হয়তো করেনি, বা সেই সময় হয়তো মাথায় আসেনি এই ব্যাপারটা, কারণ হুম আমি মনে করি আমার সাথে যদি এরকম কেউ কিছু একটা বলতো, আমি হয়তো ওকে তাকে এটাও জিজ্ঞেস করতাম না যে এটা সলিউশন কি আছে, এতটা ভয় হ্যাঁ পেয়ে যেতাম হ্যাঁ আমি। হ্যাঁ এটা ঠিকই। মানে তো তারপরে যখন ও সেদিনকে বাড়িতে আসেনি, হ্যাঁ। ওই বন্ধুটার বাড়িতেই ছিল আচ্ছা যাদবপুরে। আচ্ছা। তো তখন রাত্রেবেলা মাকে ফোন করেছে, করে বললো সব, আমাকেও বললো সব। হ্যাঁ তা আমি তখন জিজ্ঞেস করলাম যে লোকটার কন্ট্যাক্ট নিয়ে, হ্যাঁ। লোকটাকে কোথায় পাওয়া যাবে বা কিছু, আর তাকে একবার জিজ্ঞেস কর যে এটা কেন হলো। হুম তো পরের দিনও গেছিল, হুম গিয়ে ওই লোকটাকে আর পাইনি সেখানে। আচ্ছা। মানে ব্যাপারটা একটু অদ্ভুত টাইপের না? খুবই অদ্ভুত। খুবই অদ্ভুত, মানে তোর সাথে ওরকম একটা ঘটনা ঘটছে, তারপরে তুই হঠাৎ করে একজন তোকে ডেকে বলছে যে না তোমার সাথে এমন এমন হচ্ছে বা এরকম ব্যাপার, মানে আমি পুরো ব্যাপারটা কি বলতো একটা গেজাখুরি গল্প হিসেবে উড়িয়ে দিতে পারি। হুম হয়তো ওরা মানে হয়তো এমন লোক হতে পারে যে কোনোভাবে জানতে পেরেছে খোঁজ খবর কিছু কিছু, কিন্তু এত ইনফরমেশন সে পাবে কোথা থেকে? সেটাই মানে সে, দেখ যদি ইনফরমেশন পেয়েও ইনফ্যাক্ট সেই থাকে। লোকটা এমনও বলেছে যে হ্যাঁ আমি আমি মানে তোমার দাদা হ্যাঁ। কোন প্রফেশনে, এটাও সে আচ্ছা বলতে পেরেছে। আচ্ছা। সেই সময় আমি ফটোগ্রাফি করতাম, সে তাকে বলেছে যে তোমার দাদা কি কোনো চিত্রনাট্য জিনিস বা এরকম জাতীয় কোনো, মানে আমার তো সেভাবে জানি না, আমি ফার্স্ট পার্সন হিসেবে সেটা
দেখিনি, আমি হ্যাঁ। ওদের মুখ থেকে শুনেছি। হ্যাঁ, তো ওরা পুরো সব জিনিসগুলো বললো, আর এটা একজন না, তিনজন বললো। আমার ভাই বললো, ওর বন্ধু বললো, ওর বন্ধুর গার্লফ্রেন্ড, তিনজনই সেম কথা বললো। সেটাই। এবার তিনজনে তো দেখ, তিনজনে তো আর মিথ্যা কথা বলবে না, বা তিনজনে বানিয়েও বা বলবে না। বানিয়েও বলবে না, বা কারো কেউ একটা ভুল দেখেছে, এটাও হতে পারে না। হ্যাঁ, আর হঠাৎ করে বানাতেই বা যাবে কেন? সেটাই। এই ঘটনাতে আমার আরেকটা জিনিস মনে পড়লো। হুম। তো লিসেনার্সদের হয়তো এটা একটু বেটার, মানে আরো ইন্টারেস্টিং লাগবে ব্যাপারটা। আচ্ছা। আমি আমি প্রথমে বললাম যে আমি এগুলোতে বিশেষ একটা বিশ্বাস করি না, কিন্তু ভয় পাই। হ্যাঁ। কিন্তু কিছু কিছু এমন ইনসিডেন্ট রয়েছে যেগুলো বিশ্বাস করতে বাধ্য করা। তুই আচ্ছা। আজকে কোনো কিছুতে একটা ভয় পেয়েছিস, হুম। তুই পরে যখন তোর ভয়টা কেটে যাবে, তুই বিভিন্ন রকম সাইন্টিফিক ওয়েতে তুই ওটাকে বোঝানোর চেষ্টা করবি যে না, ওটা কিছু এমন ছিল না, হ্যাঁ। হয়তো সিনারিও বা সিচুয়েশন অনুযায়ী হ্যাঁ। আমি ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ। এবার তুই ভাব, তোর সাথে যে ইনসিডেন্টটা ঘটছে, হ্যাঁ। সেম টাইমে তোর পাশে থাকা তোর সাথে আরেকজনেরও সেম জিনিস ঘটছে। তুই যা দেখতে পাচ্ছিস, যা শুনতে পাচ্ছিস, হ্যাঁ। যা ফিল করছিস, তোর হ্যাঁ। পাশের জন্য সেম জিনিস ফিল করছে, শুনতে পাচ্ছে, মানে একটা ভয় পাচ্ছে একই জিনিসে। হ্যাঁ। হ্যাঁ, তার বুঝতে মানে তো পেরেছি। এটা হতে পারে না যে মনের ভুল। না, না, এটা কোনোভাবে সম্ভব না। আমি আমার সেকেন্ড যে গল্প, যেটা হ্যাঁ। মানে গল্প না, এটা আমার সাথে সত্যি ঘটেছে। হ্যাঁ। এটা যারা আমাদের এখানে থাকে, বা মানে শ্যামনগরে থাকে, তারা হয়তো এই জায়গাটার নাম খুব ভালো করে শুনে থাকবে। সেটা হচ্ছে বত্তিগুড়ি। হ্যাঁ, এটা খুব মানে একটা ট্রেন্ডিং, খুব ফেমাস জায়গা। হ্যাঁ, ট্রেন্ডে তো উঠেছে রিসেন্ট, হ্যাঁ। কেননা ওখানে ওই নৌকো করে ছবি তুলতে যায় বলে লোকে। হ্যাঁ। হ্যাঁ। কিন্তু ওই জায়গাটা এখন থেকে তো, এখন যতটা মানে সুনাম করেছে, হুম। আগে ততটাই দুর্নাম ছিল জায়গাটা। আচ্ছা। বত্তিবিল এরিয়াটা হ্যাঁ। অনেকটা এরিয়া জুড়ে হ্যাঁ। রয়েছে। যারা জানে তাদেরকে বলতে চাই, এটা ব্যারাকপুরের উম, নীলগঞ্জ থেকে শুরু করে আমাদের এখানে শ্যামনগরেও এতটা পর্যন্ত বিস্তার জায়গা। ব্যারাকপুরেও বত্তিবিল রয়েছে, আমাদের শ্যামনগরের এখানেও বত্তিবিল রয়েছে, পুরোটাই একসাথে কানেক্টেড। আচ্ছা, মানে দুটো সেমই। দুটো সেমই এতটা বড়। মানে ব্যারাকপুর হিউজ থেকে এরিয়া। শ্যামনগর অ্যাপ্রক্সিমেটলি 8 কিলোমিটার ডিস্টেন্স। হিউজ এরিয়া। সোজা মানে এই দিক থেকে সোজা, আর এটা তো বিশাল এরিয়া। বিশাল এরিয়া। পুরোটাই চাষবাস হয়, কিছু কিছু জায়গায় লোকালয় রয়েছে, লোকের বসতি রয়েছে। হ্যাঁ। তো আমার সাথে যে ঘটনাটা ঘটেছিল, এটা হচ্ছে আমাদের শ্যামনগরে বত্তিবিলে। আচ্ছা। আমি এখন রাত্রেবেলা বলছি, আমার নিজেরই গায়ে কাটা দিয়ে উঠছে জিনিসটা ভেবে। তুই তুই এর আগে, আমি তোকে একটু থামাচ্ছি। তুই হ্যাঁ। আগে যে দুটো গল্প বললি, হুম, হুম। অলরেডি আমি শুনে আমার অবস্থা খারাপ, ঠিক আছে? সত্যি বলছি। আমি এখন মানে এরপরে তোর সাথে গল্প শেষ করে রাতে আর ঘুমাতে পারবো কিনা জানি না, ঠিক আছে? কারণ আমি আমি জিনিসগুলোকে আবার রিকল করছি, তুই আমার অবস্থা ভাব কি হতে পারে। কারণ তোর সামনে যখন শুনেছিলাম, সেইটা থেকে ওভারকাম করতেই আমার মোটামুটি সময় লেগেছিল বেশ কয়েকদিন। তারপরে এত বছর পরে আবার তোর থেকে যখন এগুলো শুনছি, তখন মানে জাস্ট, যাক, তুই বল কি ঘটেছিল, বল। ঘটনাটা বলি, হ্যাঁ সেটাই। তো সময়টা হচ্ছে 2018 সাল। আচ্ছা। জুন মাস হবে, জুন কিংবা জুলাই এরকম। হুম। বর্ষাকাল তখনও সেভাবে আসেনি। হুম। তো তখন আমি ফটোগ্রাফি করতাম যেহেতু তখনও। হুম। তো আমার নিজস্ব কোনো ক্যামেরা ছিল না। হুম। আমার একটা ভাই ছিল, তো তার কাছে দুটো ক্যামেরা ছিল। আমি তার থেকে একটা ক্যামেরা মাঝে মাঝে ধার চেয়ে নিয়ে আসতাম, নিয়ে এসে এমনি নর্মাল নেচার ফটোগ্রাফি বা পোর্ট্রেট অ্যান্ড যেটাকে বলে আর কি স্ট্রিট ফটোগ্রাফি, এগুলো হ্যাঁ। করে হ্যাঁ। বেড়াতাম। হ্যাঁ। তো সে সময় আমার আরেকটা বন্ধু আছে শুভ নামে। তো ও একটা নতুন ক্যামেরা কেনে, যেহেতু ফটোগ্রাফি শিখবে, তো আমাকে হাতে পায়ে ধরেছে যে ভাই শিখিয়ে দে, চল বেরোবো রাস্তায়, ছবি আচ্ছা। তুলবো। তো আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে যাবো। তো
আমরা ভাবলাম যে দুপুর দুপুর নাগাদ বেরোবো, বিকালের মধ্যে চলে আসবো। আমরা জায়গাটা ফিক্স করে রেখেছিলাম যে বত্তি বিলের দিকে যাব। হুম। কেননা এখন বত্তি বিল যদি লোকজন যায় দেখবে যে অনেক ডেভেলপ হয়ে গেছে, রাস্তাঘাট একদম পিচের রাস্তা হয়ে গেছে, রাস্তায় আলো চলে এসছে। হ্যাঁ জঙ্গল বলতে এখন আর সেভাবে কিছুই নেই, সব রাস্তা তৈরি হয়ে গেছে। ইনফ্যাক্ট মাঠের ভেতরেও মানে লাইট বসে গেছে। হ্যাঁ, আর মানে আমি বত্তির বিলের নাম শুনেছি, কিন্তু বত্তির বিল আমি পার্সোনালি কোনোদিনও যাইনি। ঠিক আছে, এবার আচ্ছা, ফেসবুকে যখন ভাইরাল হলো জায়গাটা এত সুন্দর, ফটোগ্রাফির জন্যই মেনলি ভাইরাল হয়েছিল না 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 জায়গাটা। না 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 না, তুই যে ভাইরাল হওয়া যে বত্তি বিল, এটা হচ্ছে ব্যারাকপুরের বত্তি বিল। আচ্ছা আচ্ছা ওটা আচ্ছা অনেক খোলামেলা, যথেষ্ট ডেভেলপ। আচ্ছা শ্যামনগরের আচ্ছা যে বত্তি বিল, ওটা এখনো অতটা ডেভেলপ হয়নি। আজ থেকে 6-7 বছর আগে ভাব কিরকম ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, মানে আমি আমি তখন ওটা ওখানে দেখিনি। কিছুই ছিল না সেরকম ভাবে, বলতে গেলে জঙ্গল, বাঁশঝাড়, ফাঁকা হুম মাঠ, হুম। এরকমই ছিল, আর কিছু ছিল না। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, হুম। সেখানে আমরা ডিসাইড করলাম যে দুপুরের মধ্যে বেরোবো, বিকেল বিকেল চলে আসবো। আচ্ছা। না, বর্ষাকাল যেহেতু একটা সাপখোপেরও ভয় থাকে সেই সময়। জাস্ট কি বলবো, লেট টিনেজ লাইফ, হুম মানে বুকের রক্ত গরম, ভয় বলতে কি জিনিস কিছুই পেতাম না। হুম হুম। তার মধ্যে দুজন রয়েছি, ভয়ের কি আছে, শুধু সাপখোপেরই ভয়, এটা ভেবেই আমরা গেছি। আর আমাদের মাথায় তখন যে ভৌতিক কিছু ভয় হতে পারে, হুম। সেটা আমাদের মাথাতে তখন কিছু কোনোভাবেই নেই। কেননা আমি এগুলো বিশ্বাস করি না, আর আমার বন্ধুটাও নাস্তিক মতনই ছিল। হ্যাঁ, আর তুই যাচ্ছিস ফটোগ্রাফি করতে, ওগুলো মাথায় আসবেই বা কেন? ফটোগ্রাফি করতে আমি তখন ভাবছি যে কি করে ছবি তুলবো, হ্যাঁ। আমি কি করে আর আমার ফেসবুক পেজ গুলোতে আপলোড করবো। তখন আমার একটা ফেসবুক পেজ ছিল, আচ্ছা ওটা তো আমার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সাথে সাথে ওটাও হ্যাক হয়ে গেছে। আচ্ছা। তো যাই হোক, তো আমরা ডিসাইড করলাম যাব। আমরা তখন সাইকেল করে যাচ্ছি। সাইকেলে করে কল্যাণী হাই রোড থেকে মোটামুটি তাও 10 মিনিট সাইকেল চালিয়ে ভেতর দিকে যেতে হয়। ওখানে লোকালয় পাওয়া যায়, হুম বাড়িঘর রয়েছে। মানে আমি এখন তুই গেলে হয়তো পুরোটাই সব সিমেন্টের বাঁধানো পাকা বাড়ি পেয়ে যাবি, ওখানে সেই সময় সব মাটির বাড়ি ছিল। তো কিছু দূর মাটির বাড়ি, তারপরে প্রথমে কিছুটা পাকা বাড়ি, তার মানে রাস্তার দিকে যত আসবি তত ডেভেলপমেন্ট বেশি যেহেতু, হুম শুরুর দিকে কিছু পাকা বাড়ি পাবি, তারপরে কিছু কাঁচা বাড়ি, তারপরে একদম মাটি বাড়ি, তারপরে থেকে জঙ্গল শুরু। হুম। তো জঙ্গলটা কিরকম, জঙ্গলটা বেসিক্যালি আম গাছ, জাম গাছ, শিরীষ গাছ, তা অশ্বত্থ গাছ, এরকমই জঙ্গল। নর্মাল জঙ্গল বলতে যা বোঝায়, আমাদের এখানে তো সুন্দরবনের মতন জঙ্গল হবে না। না। তো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, রাস্তা বলতে কি মানে জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা যেতে যেতে হুম। সাইকেল বাইক এগুলো যেতে যেতে একটা রাস্তা মতন তৈরি হয়ে গেছে, পুরোটাই হ্যাঁ হ্যাঁ মাটির রাস্তা তৈরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যাচ্ছি আমরা, জঙ্গল, জঙ্গলের পরে একটা বাঁশঝাড়। বাঁশঝাড়ের আগে একটা জিনিস, আমরা জঙ্গলে যাচ্ছিলাম যখন, আমাদের নাকে একটা খুব বাজে স্মেল আসলো। আচ্ছা বাজে স্মেল, তো দেখি আশপাশে কি আছে, দেখে একটা পোল্ট্রি ফার্ম মতন রয়েছে আচ্ছা। কিছুটা দূরে, একটা পোল্ট্রি ফার্ম রয়েছে। তো আমরা সেরকম ভাবে পাত্তা দিইনি, আমরা জাস্ট যাচ্ছি, কেননা আমাদের মেন মোটো হচ্ছে যে আমাদেরকে ওখানে মানে সন্ধে নামার আগে ব্যাক করতে হবে। আর আমাদের একটু যেতেও লেট হয়ে গেছিল, কেননা ওই দিকটা আমরা তখন নতুন নতুন সেভাবে ওই রাস্তাটায় নতুন গেছি। নর্মাল যে বত্তি বিলের রাস্তাটা, ওটা হুম। সেই রাস্তা আমরা ধরিনি। আমরা আচ্ছা অন্য একটা রাস্তা ধরেছিলাম, ভেবেছিলাম যে এখানে হয়তো আলাদা করে ভিউ পাবো বা সিনারি পাবো, যেটা ছবি তোলা যাবে। আচ্ছা আচ্ছা। তো যে তোর জন্য লেট হয়ে গেছিল, তো তাড়াহুড়ো করে গেছি। জঙ্গল, জঙ্গলের পরে বাঁশঝাড়। হুম। বাঁশঝাড়টা মোটামুটি যেহেতু সাইকেল চালিয়ে গেছি, ওই মোটামুটি 3 মিনিট কি 4 মিনিট মতন ছিল হয়তো বাঁশঝাড়টা। আচ্ছা বাঁশঝাড়ের পর মাঠ শুরু হচ্ছে। এবারে মাঠ তো কাঁচা রাস্তা, তাই ওখানে ওখানকার লোকেরা একটা সিমেন্টের বাঁধানো রাস্তা বানিয়েছে। আচ্ছা। সিমেন্টের বাঁধানো রাস্তা দিয়ে কিছুটা সোজা গিয়ে ডান দিকে তোর পাট চাষ হয়েছে, পাট ক্ষেত। হুম বাদিকে মাঠ রয়েছে, খালি মাঠ, কিছু তাল গাছ রয়েছে। আরো কিছু দূর গিয়ে তোর উম,
সিমেন্টের রাস্তা থেকে ইটের বাঁধানো রাস্তায় পৌঁছালাম। তারপর আচ্ছা। রাস্তাটা আরো কিছুটা যাওয়ার পর রাস্তা ভাঙাচোরা রাস্তা শুরু হয়েছে। হুম। ওই ভাঙাচোরা রাস্তা থেকে পুরো মাটির রাস্তা শুরু হয়েছে। আরো কিছু দূর যাওয়ার পর আমরা দেখছি যে সোজা রাস্তাটা একটা কোথাও জঙ্গল সাইডে একটা চলে যাচ্ছে, আর আমাদের জঙ্গলের দিকে যেতে ইচ্ছে করছিল না। তো আচ্ছা। আমরা ডান দিকে আল ধরে, হ্যাঁ আল বুঝিস তো, দুটো জমির মাঝখানে যে উঁচু হ্যাঁ জায়গাটা হ্যাঁ থাকে, হ্যাঁ হ্যাঁ। এই আল ধরে আমরা যাওয়া শুরু করেছি। মোটামুটি 15 মিনিট হাঁটার পর আমরা একটা পজিশনে পৌঁছালাম। হুম। সূর্য তখন নামে নামে এরকম অবস্থা। আমরা আচ্ছা, যখন গেছিলি ওখানে লোকজন ছিল? হ্যাঁ হ্যাঁ, কিন্তু চাষিরা যেরকম থাকে চাষবাস করে নর্মাল। আচ্ছা আচ্ছা। কিছু কিছু যাচ্ছে, কিছু কিছু আসছে, ম্যাক্সিমামই আসছিল। হ্যাঁ। তো আমাদেরকে সেভাবে কিছু বলেনি। তো ওই আচ্ছা। আল ধরে অনেকটা যাওয়ার পর একটা জায়গায়, মানে একটা ছোট পুকুর মতন রয়েছে, ওখানে মনে হয় মাছ চাষ হয়। হুম। ওখানে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু গল্প করলাম, একটু হুম। ছবি টবি তুললাম। তো ভাবলাম যে বিকেল গড়িয়ে আসছে, হুম। বেরোই এবারে। হুম। তো আস্তে আস্তে আমি পায়ের সামনে একটা ছোট্ট গাছ দেখলাম, যেখানে একটা মাকড়সা এত সুন্দরভাবে জাল বানিয়ে রেখেছে যে একটা পুরো মনে হচ্ছে একটা তাঁবু খাটানো যাবে। আর আচ্ছা। হালকা ওই মানে কি বলে এটাকে, জলের ড্রপ এরকম হালকা জমে রয়েছে, যে এত সুন্দর লাগছিল। আমি ভাবলাম যে এটা ছবি তুলবো। এটা আচ্ছা। ছবি তুলতে বসে গেলাম, আমার সাথে আমার বন্ধুটাও বসে গেল। হুম। লোকজন যাচ্ছে পেছন দিয়ে, বলছে যে এখানে বেশিক্ষণ থেকো না, তাড়াতাড়ি চলে যাও। তা আমি বলছি যে হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। পাকা আচ্ছা। জিনিস এভাবে, কেননা আমার ফটোগ্রাফি জিনিসটা এমন যে আমি ওখানে একবার ঢুকে গেলে হ্যাঁ। আশপাশের দুনিয়ায় কি হচ্ছে আমি অত দেখি না, যতক্ষণ আমার মনের মতন ছবি আমি পাচ্ছি। তো যাই হোক, এরকম বেশ অনেকক্ষণ হলো। আমি যখন ফাইনাল আমার ছবিটা দেখলাম যে না, এটা একটা মনের মতন ছবি এসছে, হুম। আমি উঠেছি, দেখি চারপাশে অন্ধকার নামছে। বন্ধুটা তো আমাকে গালিগালাজ করে যাচ্ছে, এই চল তাড়াতাড়ি, তোর জন্য এত লেট হয়ে গেল, এখন ছাত্রদের কি হবে না হবে, একই বর্ষাকাল। তো আমি তাড়াহুড়ো করে সাইকেল নিয়ে চলা শুরু করলাম। আচ্ছা, তখন তাও কিরকম টাইম? তখন টাইমটা সেভাবে তো মনে নেই, তবে 6টা থেকে 6:30 তো হবেই, 6:30 তো হবেই ধরে নে। আচ্ছা, তাহলে তো মানে অন্ধকার অন্ধকার আসছে এবার। অন্ধকার হয়ে আসছে, মানে সূর্য নেই, জাস্ট আকাশটা একটু হালকা আলো হয়ে রয়েছে, হ্যাঁ হ্যাঁ এরকম অবস্থা। হ্যাঁ। তো আমরা যাচ্ছি, ও তো গালিগালাজ করছে হ্যাঁ। যে এত লেট করলি কেন, পরে তুললেও হতো। তা আমি সেভাবে পাত্তা দিইনি, কেননা আমার মনে তখন খুব খুশি যে আমি এতদিন পর একটা এত ভালো ছবি পেয়েছি। হুম। তো যাচ্ছি আল ধরে, যেতে যেতে আমরা তখন সবে মানে মাটির রাস্তায় আসবো, তার একটু আগে অন্ধকার হয়ে গেছে, বেশ ভালো অন্ধকার। তখন আমার মনে ফার্স্ট ভয়টা ঢোকে, প্যারানর্মাল ভয় না, লজিক্যাল ভয়। হুম। সেটা কি, যে আমরা রাস্তা না হারিয়ে ফেলি এই আচ্ছা। ফাঁকা মাঠের মধ্যে। আমরা যদি রাস্তা হারাই, আমরা আর রাস্তা খুঁজে বাড়ি যেতে পারবো না। আর এখানে কোনো লোকজনও নেই যে কাউকে একটা জিজ্ঞেস করবো। ফোনে আচ্ছা, তখন দেখি ফাঁকা হয়ে গেছে। ফাঁকা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আচ্ছা। ফোনে দেখি নেটওয়ার্ক নেই। এখন তো জিও অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে, তখন জিও তো ছিল না সেভাবে। না, তখন তো তুই বলছিস 2018-র কথা, তখন তো মানে জিও জাস্ট আসছে, নতুন এসছে নতুন এক্স্যাক্টলি, এসছে আর আমি সবার। তখন হ্যাঁ। জিওর সিম ইউজও করতাম না। না, প্রথম প্রথম তো সব মানে অ্যাভেলেবেলও ছিল না। এক্স্যাক্টলি। তো যাই হোক, আমি কি করব, হুম। হাঁটা শুরু করেছি, দেখা যাবে কি হবে। কেননা ফোনে নেই নেটওয়ার্ক, ম্যাপ দেখে যে যাব। হুম। আমার যে বন্ধুটা রয়েছে, ওর ফোনে চার্জ নেই, ফোন সুইচ অফ হয়ে গেছে, বা আচ্ছা সুইচ অফ হবে এরকম করছে, 4-5% চার্জ রয়েছে। আচ্ছা এবারে যখন অন্ধকারটা নেমেছে, আমার ছিল তখন মোটরোলার ফোন। আচ্ছা। তো মোটরোলার ফোন যারা ইউজ করে তারা জানবে যে ফোনটা যদি শেক করা হয় লেফট হ্যান্ড রাইটে খুব জোরে, তাহলে ওটার ফ্ল্যাশটা জ্বলে ওঠে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ফিচারটা ছিল তখন। হ্যাঁ, এখনো রয়েছে, এখনো হ্যাঁ প্রচুর হ্যাঁ মোটর ফোনে রয়েছে। হ্যাঁ হ্যাঁ। আর মোটর ফোনের একটা বাজে সমস্যা হচ্ছে, যখন ফ্ল্যাশ জ্বালানো হয় লাইটটা গরম হতে থাকে, হুম। ওই লাইটটা আপনা আপনি বন্ধ হয়ে যায়, আচ্ছা আবার ঝাঁকাতে হয়, ওটা জ্বলে।
আচ্ছা। তো আমি ফোনের ফ্ল্যাশ দিয়ে যাচ্ছি, আমাদের মনে শুধু ওই সাপের ভয় তখন, হুম আর কোনো ভয় নেই। হুম দুই বন্ধু সাইকেল, এক হাতে সাইকেল আর এক হাতে ফোন নিয়ে গল্প করতে করতে যাচ্ছি। হুম কিছু দূর থেকে দেখি দুটো মহিলা আসছে আমাদের। আচ্ছা। তো দেখে আমরা খুব খুশি হলাম যে চলো আমরা তাহলে ঠিকঠাক রাস্তাতেই যাচ্ছি, রাস্তা গোলাই না। হুম মহিলাগুলো আমাদেরকে ক্রস করে গেল। হুম জাস্ট ওনারা ক্রস করলো, তার একটুখানি এগিয়েছি, দেখি ফোনটা বা সাইডে ঘুরিয়েছি, দেখি একটা এরকম পাঁচিল, কালো রং, কি দেখলি? কালো পাঁচিল, অন্ধকার পাঁচিল। আচ্ছা। আমরা ব্যাপারটা না মানে হঠাৎ করে যখন দেখেছি না, হ্যাঁ বুঝতে পারিনি যে জিনিসটা কি। ভালো করে দেখলাম হ্যাঁ। যে ওটা হচ্ছে পাট মানে পাটের যে ইসে জঙ্গলটা ছিল, পাট চাষ আচ্ছা হচ্ছিল আচ্ছা যেখানে, আচ্ছা ওই জায়গাটায়। আচ্ছা মানে 7-8 ফুটের ওপরে পাট গাছ, আচ্ছা। অন্ধকার পুরো, কিছু দেখা যাচ্ছে না। মানে মহিলা মহিলা দুটো যে আসছিল, ওটা কি উল্টো দিক থেকে আসছিল না তোদের ক্রস করে তোদের পেছন দিক থেকে? আমাদের সামনে থেকে আসছিল, ওরা ক্রস করে গেল আমাদেরকে। আচ্ছা এবার আচ্ছা। যখনই পাট ক্ষেতটা দেখলাম, হ্যাঁ 30 সেকেন্ডও হয়নি ওরা ক্রস করেছে, তারপরেই আমরা দেখলাম। আর পেছনে যখন ঘুরে দেখতে যাই, দেখি কেউ নেই পেছনে, কাউকে দেখিসনি? না। তো আমাদের কাছে জিনিসটা আনন্যাচারাল কিছু লাগেনি, ভেবেছি হয়তো তারা তাড়াতাড়ি হেঁটে চলে গেছে। আচ্ছা, হ্যাঁ স্বাভাবিক। আমাদের তখন সেরকম ভাবে ভয় নেই, আমরা জাস্ট চমকে গেছিলাম, কারণ হঠাৎ করে এত এরকম অন্ধকার রিটা দেখি। হ্যাঁ এরপরে আস্তে আস্তে ভয়টা বাড়া শুরু হলো। যে পাট, আমরা ফিল করছিলাম যে পাট গাছের যে জঙ্গলটা রয়েছে ওর থেকে কিছু একটা বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ বেরিয়ে আসলে আমরা ডান দিকে দেখলাম যে ডান দিকে ফাঁকা মাঠ রয়েছে, আমরা এদিকে পালাবো। আচ্ছা। তখন আমাদের মনে পড়লো যে ওই মাঠের মাঝখানে হ্যাঁ কতগুলো তাল গাছ ছিল। আচ্ছা। তাল গাছের কথা মনে পড়তেই আমার ছোটবেলায় দাদুর মুখে শোনা কিছু গল্পের কথা মনে পড়লো, যে অনেক খারাপ জিনিস থাকে যেগুলো তাল গাছ বা সুপারি গাছ, এগুলো লম্বা গাছের মধ্যে পড়ে। হ্যাঁ, আমরা ছোটবেলায় যেরকম গল্প শুনি। ছোটদের মন ভোলানো হ্যাঁ। গল্প, সেটা যতই ছোটবেলায় শুনে থাকি না কেন, হ্যাঁ এখন ওটা যতই হাসি পাক না কেন, ওরকম সিচুয়েশনে এসে আমার সত্যি ভয় লেগেছে। সত্যি ভাই, মানে ওই সিচুয়েশন গুলোতে ওই গল্পগুলি আরো বেশি করে মনে পড়ে। এক্স্যাক্টলি। তা আমার বন্ধুটাকে বললাম, ও তো আরো বেশি ভয় পেল। হুম কেননা আমি যতটা কম ভয় পাই এসব বিষয়ে, যতটা হ্যাঁ। কম মানি, ও আমার থেকে বেশি কম মানে। কিন্তু আচ্ছা। ভয় পাওয়ার বেলায় ও আরো বেশি ভয় পায়। মানে আচ্ছা। একটা কথা আছে না, যে যত নাস্তিক সে তত আস্তিক। হ্যাঁ হ্যাঁ। তো ও বললো যে যাই হোক, ওদিকে ওইসব নিয়ে কিছু ভাবিস না, সামনে চলতে থাক। হুম তো আমরা ভাঙা রাস্তা মানে ভাঙা ইটের রাস্তা থেকে ভালো ইটের রাস্তায় উঠলাম। হুম তারপরে আরো কিছু দূর গেলাম, যাওয়ার পরে আমরা সিমেন্টের বাঁধানো রাস্তায় উঠলাম। আচ্ছা। সিমেন্টের বাঁধানো রাস্তাটা যখন পেয়েছি, তখন আমরা খুব খুশি যে না, আমরা জঙ্গলের মধ্যে রাস্তা হারাই, আচ্ছা। মানে মাঠের মধ্যে রাস্তা হারাই। হুম তো যাই হোক, এরকম কিছু দূর যাচ্ছি, যেতে যেতে আমরা তখন ওই বাঁ পাশের যে পাঁচিল টাইপের যে ব্যাপারটা, হ্যাঁ ওটা তখন গাছোয়া হয়ে গেছে। তারপরে ওইটা মানে কিছুটা দূর দিয়ে ওটা শেষও হয়ে গেছে, তারপরে অন্য কিছু চাষ হচ্ছিল হয়তো, হুম জানি না। ওগুলো বোঝা যাচ্ছে যে এগুলো গাছপালা রয়েছে, চাষ করা হচ্ছে এগুলো। আচ্ছা। আমরা দূর থেকে, আমি ফোনের লাইটটা কিছুটা সামনে ফেলাতে হুম আমি একটা জিনিস দেখলাম, যে একটা কালো, মানে একটা একটা দেয়াল রাখা রয়েছে। হুম যে দেয়ালটা মানে একটা ধর কালো দেয়াল, ওর মধ্যে তুই যদি লাইট ফেলিস, তুই বুঝতে হুম। পারবি যে একটা দেয়াল রয়েছে, হুম একটা লাইটটা রিফ্লেক্ট করে আসবে। হ্যাঁ আমি দেখছি একটা এরকম বড়, মানে বড় মানে ধরে নে 4 তলা বাড়ির সমান বড় একটা কালো দেয়াল, আচ্ছা। যেটার থেকে লাইটটা রিফ্লেক্ট করে আসছে। হ্যাঁ আর মাঝখানে একটা হাফ সার্কেল, হ্যাঁ যেটার থেকে কোনো লাইট রিফ্লেক্ট করে আসছে না। মানে পুরো ব্যাপারটা আমি বুঝতে পারছি, ধর একটা মানে পাঁচিল, হ্যাঁ। মাঝখানে একটা হাফ সার্কেল ডোম কাটা একটা গুহা টাইপের। এরকম যেখান দেখছিস থেকে- ওখানে? হ্যাঁ, যেখান থেকে কোনো আলো আসছে না।
আচ্ছা এত অন্ধকার। আচ্ছা আর যে আমরা রাস্তাটায় যেটা যাচ্ছিলাম সেই রাস্তাটা ওই কালো গুহাটার মধ্যেই ঢুকছে সোজা আচ্ছা গিয়ে। আচ্ছা তখন আমাদের প্রথম ভয় লাগা শুরু করলো, যে এটা জেনুইন, যে আমরা একটা জঙ্গলের মধ্যে দিয়ে এসেছি, হ্যাঁ। একটা বাঁশঝাড়ের মধ্যে দিয়ে এসেছি, একটা জঙ্গলের মধ্যে দিয়ে এসেছি, আমাদেরকে ওটাই ক্রস করে আবার যেতে হবে। আর কিন্তু তোরা আমাদের যখন রাস্তা কিন্তু তোরা যখন আসছিলি মানে জঙ্গলে ঢুকছিলি আর কি, হুম, হুম। তখন কি এগুলো খেয়াল করেছিলি? তখন ছিল? তখন আলো ছিল, দিনের আলো, সূর্যের আলো রয়েছে, তখন অত মানে থাকলেও সেগুলো অত আমরা ফিল করিনি। তখন অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার করার মানে শখে আরো এগিয়ে গেছি। আচ্ছা আচ্ছা, সেটাই দিনের মানে তখন খেয়াল করিসনি অত ওরকম ভাবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। তো আচ্ছা। এইটা দেখার পর তো তখন আমাদের একটা বিশাল আতঙ্ক, হুম যে এটা কি করবো। ও আর আমি ডিসকাস, মানে আমার বন্ধুটার আমি ডিসকাস করছি যে এইভাবে তো ক্রস করা যাবে না, হুম। কেননা ওর ভেতরে এখানে তাও আমরা রাস্তা একটা ফলো করতে পেরেছি, ওখানে রাস্তা বলে কিছু নেই। মানে মানুষ কিছুই দেখা যাচ্ছে না? কিছু নেই, মানে আচ্ছা জেনুইনলি কোনো রাস্তা ছিল না, ওই লোকজন হাঁটতে হাঁটতে একটা রাস্তা মতন তৈরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। দেখবি একটা জঙ্গল এরিয়াতে বা একটা ফাঁকা মাঠের মধ্যে লোকজন হাঁটতে হাঁটতে একটা রাস্তা মতন তৈরি হ্যাঁ হয়ে যায় না, হ্যাঁ যেখানে হ্যাঁ হ্যাঁ গাছপালা একটু কম থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা ওরকমই ছিল। আচ্ছা। তো আমরা তো তখন এমন হয়ে গেছে যে এইখান দিয়ে যাবো কি করে। হুম। জঙ্গলটা ধরে নে অ্যারাউন্ড আমাদের হেঁটে জঙ্গলটা পুরো ক্রস করতে 15 মিনিট সময় লেগেছিল। বাবা, সরি, অনেকটা। ভুল বললাম, ওটা তো ফেরার সময়, যেটা আমি পরে বলছি। হ্যাঁ আমরা যখন এসেছিলাম সাইকেলে, তখন হ্যাঁ আমাদের ওই নর্মাল জঙ্গল আর তোর বাঁশঝাড় এই দুটো হ্যাঁ। ক্রস করে আসতে আমাদের অ্যারাউন্ড 7-8 মিনিট সময় লেগেছিল সাইকেলে। আচ্ছা। তাহলে বুঝতেই পারছিস কতটা বড়। অনেকটা বড়। প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার তো ভাস্ট হবেই। হবেই হবেই। মানে এটা হচ্ছে শর্টেস্ট ওয়ে, হুম কেননা লোকজন গাছপালা অনেক কেটে নিয়েছিল, আর আমরা যদি রাস্তা ভুল করে কোনো দিকে চলে যাই, হুম যেটা লোকালয় নয়, তাহলে হুম তো জঙ্গল, পুরো জঙ্গলই বলেই তো দিলাম, শ্যামনগর হুম। থেকে ব্যারাকপুর পর্যন্ত এরিয়াটা পুরো তাহলে তো আর মানে খুঁজেই পাবি না রাস্তা। খুঁজেই পাওয়ার কিছু নেই। হ্যাঁ। তো আমরা তখন একটা ডিসিশন নিলাম যে আমরা সারা রাত এখানে থেকে যাবো। আচ্ছা। আমরা এইভাবে জঙ্গলের মধ্যে দিয়ে যাব না, এক তো ওখানে সাপের ভয়, হুম সাপ আছে, শেয়াল আছে, এগুলোর ভয়, প্লাস ওই অন্ধকারের মধ্যে তো ভয়টা তখন সত্যি মানে গায়ে ধরেছিল। হুম তো আমরা এটা নিয়ে আলোচনা করছি যে আমরা এখানে সারা রাত থেকে যাব কিনা। হুম। তখন হঠাৎ করে কি মনে হলো যে না, যা হবে দেখা যাবে, এত ভয় পেয়ে লাভ নেই। আচ্ছা। বুঝতেই পারছিস তখন জাস্ট লেট টিনেজ লাইফ, হ্যাঁ রক্ত গরম। তো চলো, অনেক সাহস করে হ্যাঁ। আমরা ওই অন্ধকার গুহার মধ্যে ঢুকে, এমন হয়ে গেছে আমরা যখন ঢুকছি, হুম একটা দেখবি আকাশে রাত হয়ে গেল, আকাশ মানে অমাবস্যা থাকলো, একটা আকাশে আলো থাকে, একটা আভা থাকে। হুম। বিশেষ করে যখন মেঘলা মানে হালকা হালকা মেঘ থাকে, তখন আলোটা ভালো বোঝা যায়। হ্যাঁ। জঙ্গলে ঢুকেছি যখন, কোনো আলো নেই, লিটারেলি আমি আমার নিজের হাত দেখতে পাচ্ছি না, আমার পাশে দাঁড়িয়ে থাকা আমার বন্ধুটাকে দেখতে পাচ্ছি না, এতটা ফোনের অন্ধকার? এতটা অন্ধকার, আমি নিজের হাত পর্যন্ত দেখতে পাচ্ছি না। ফোনের আলোতে যতটুকু দেখা যাচ্ছে, ধর আমি যেখানে দাঁড়িয়েছি এখান থেকে আম, 5 ফুট দূর পর্যন্ত, 5 ফুট কি 7 ফুট দূর পর্যন্ত দেখা যাচ্ছে ফোনের আলোতে। আচ্ছা। আর ফোনের টর্চের আলো কি আর অত জোরালো হয় যে ওর অত ইন ডিটেল বোঝা যাবে? সেটাই, আর তাও আবার অত বছর আগেকার ফোন। তো অত আগের ফোন। তো যাই হোক, ঢুকে তো গেছি, এখন কি করা যাবে আর? হুম বন্ধুটার ফোনে তো চার্জ নেই, আমার ফোনে যতটা চার্জ রয়েছে তার মধ্যে আমার ফোন ওরকম লাইট গরম হয়ে গেলে ফোন টর্চ অফ হয়ে যায়। হুম তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আস্তে আস্তেই হেঁটে যাচ্ছি, আমরা সাইকেলে বসে চালানোর মতন ভয় সাহস ছিল না। হুম। একে তো ক্যামেরার ব্যাগ ছিল, প্লাস তোর হাতে ফোন, তার মধ্যে জঙ্গলের ওর খাবর রাস্তা, ওখানে ওরকম ভাবে সাইকেল চালিয়ে যাওয়া সম্ভব না। হেঁটেই যাচ্ছিলাম আমরা। তো কিছু দূর এগোনোর পর
আমরা ফিল করতে পারছি যে আমাদের একটু পেছন থেকে কেউ একজন আসছে। এরকম তো মনে হচ্ছে? হ্যাঁ, মনে হচ্ছে যে কেউ একটা হেঁটে আসছে। আচ্ছা। তো আমরা ভাবলাম যে হয়তো মাঠের থেকে কোনো লোক ফেরত হুম আসছে হয়তো, তো আমরা হাঁটার স্পিডটা একটু স্লো করে দিলাম। হুম এবারে জঙ্গলের মধ্যে হেঁটে আসলো, ঝিঝি পোকার আওয়াজ ছাড়া আর কিছু নেই। হুম এবার একটা হেঁটে আসছে, ওটা কতটাই বা দূর হতে পারে, 10 ফুট দূর থেকে আসছে, হুম শুনতে পাচ্ছি হয়তো। হুম তোমার পায়ে হাঁটার স্পিড কম করে দিয়েছি, 2 মিনিট 1 মিনিট 2 মিনিট হাঁটার পরেও হ্যাঁ। আমরা দেখছি পেছনের লোকটার সামনে আসছে না, সেম ডিস্টেন্সেই হেঁটে যাচ্ছে। মানে মনে হচ্ছে যে কেউ আমাদের একটা ফলো করছে। আচ্ছা। তো আমরা দাঁড়িয়ে গেলাম। হুম দাঁড়িয়ে আমি ওর বন্ধুটা যেহেতু হেঁটে যাচ্ছিল, ও দাঁড়ালো, দাঁড়িয়ে চলে হুম নিয়েছিস পেছনে? হুম বলছে যে তোকে না বলেছি এখানে দাঁড়াবি না, চলতে থাক, তোর আচ্ছা, এটা অনেক আগে থেকে বন্ধুটা আমি বলছে? আওয়াজ, হ্যাঁ, আচ্ছা। যে তোর অনেক আগে থেকে আমি আওয়াজটা শুনতে পাচ্ছি, হ্যাঁ তোকে বলিনি, তুই চল, চলতে থাক, দাঁড়াবি। হাঁটা তো শুরু করেছি, হ্যাঁ শুকনো পাতার ওপর দিয়ে হাঁটছি, একটা খসখস আওয়াজ, আর আমাদের সাইকেলের চাকা ঘুরছে, একটা কন্টিনিউয়াস আওয়াজ। হ্যাঁ পেছনের আওয়াজটা হ্যাঁ। জাস্ট দুটো পা হাঁটছে এরকম আওয়াজ। আচ্ছা। কিছুটা যাওয়ার পরে দুটো পা থেকে মনে হলো ওটা 4টে পা হয়ে গেল। 4টে পা হয়ে গেল মানে? মানে 4 পায়ে একটা কিছু হাঁটলে যেরকম আওয়াজ হয়, হুম ওরকম আওয়াজ হয়। কিন্তু তুই তো দুটো দুটো পায়ের আওয়াজ পাচ্ছিলি। হ্যাঁ, ওটা দুটো পা চলতে চলতে হঠাৎ করে মনে হচ্ছে যে আমি তো ওভাবে করে আওয়াজ তো ওরকম ভাবে ফলো করা যায় না, হ্যাঁ আর অত আগে তখন ছোট ছিলাম, অত সেভাবে বুঝতামও না। হ্যাঁ। জাস্ট আমি ফিল করছি যে দুটো পা ছিল, ওখান থেকে 4টে পা হয়েছে। আচ্ছা আর ওটা মানে একটা প্রাণীরই 2 থেকে 4টে পা হয়েছে, যে নাকি দুটো প্রাণী ছিল, আচ্ছা, ওটা মানে প্রাণী মনে ছিল হলো আর কি। কিনা আদৌ সেটাও জানি না। হ্যাঁ, আওয়াজ শুনে যেটা মনে হলো। হুম আর আমরা যখন খেয়াল করছি যে আমাদের দুজনের পায়ে যেরকম পড়ছে, পেছনের আওয়াজটা সেরকম ভাবেই হচ্ছে, আমরা দাঁড়িয়ে গেলে পেছনের ওটাও দাঁড়িয়ে যাচ্ছে। আচ্ছা। বেশ ভয় লেগেছে, বেশ মানে বেশ অনেকটা ভয় লেগেছে। হুম কিছু দূর গেছি, তোর বাঁশঝাড় শেষ হচ্ছে হচ্ছে এরকম মনে হচ্ছে, জানি না কিভাবে ভগবান করে রাস্তা তখন ঠিকঠাকই যাচ্ছিলাম। হুম তো হঠাৎ করে হ্যাঁ। আমার ফোনের আলোটা বন্ধ হয়ে গেল, আচ্ছা পেছনের হাঁটার আওয়াজটাও বন্ধ হয়ে গেল। আচ্ছা। আবার সাথে সাথে জ্বালিয়েছি, হ্যাঁ। মানে রীতিমতো আমরা তখন কেঁদে ফেলি, এরকম অবস্থা, খুব ভয় লাগছিল আমাদের। স্বাভাবিক ব্যাপার। তো যখন আলোটা বন্ধ হয়ে গিয়ে আবার জ্বালাই যখন, হুম তখন আর পেছন থেকে কোনো আওয়াজ পাই না। আচ্ছা। তো যাক, একটু তখন একটু নিশ্চার নিজে, না ওটা হয়তো যাই ছিল না কেন চলে গেছে হয়তো। হুম জাস্ট 1 থেকে 1.5 মিনিট হেঁটেছি, হুম মনে হচ্ছে এই যে আমরা আমাদেরকে যে জিনিসটা ফলো করছিল, হুম সেম টাইপের কিছু জঙ্গলের চারপাশ থেকে আসছে, চারিপাশ থেকে? চারপাশ থেকে আমাদের দিকে আসছে। বাবা। আমাদের ভয়ে তখন অবস্থা খারাপ, আমরা তখন রীতিমতো দৌড় লাগাবো এরকম সিচুয়েশন। আমাকে ওই বন্ধুটা আমার সাইকেলটা, এক হাতে ওর সাইকেল ধরেছে আর এক হাতে আমার সাইকেলটা ধরেছে, বলছে যাই হয়ে যাক দৌড়াবি না, আচ্ছা। একবার যদি আমরা সেপারেট হয়ে যাই হুম জানি না কি হবে। হুম আমি এখন ফিল করি যে হ্যাঁ, কথাগুলো ঠিকই, আমরা সেই সময় বেশ কিছু কুইক ডিসিশন নিয়েছিলাম বলে হয়তো আমরা এখনো এই জায়গায় রয়েছি, না হলে হয়তো সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারতাম না। হুম আমি জানি না কি করে সেই দিনকে আমার সিক্স সেন্স এত কাজ করেছিল যে আমি রাস্তায় হারাইনি, জঙ্গলের মধ্যেও ঠিকঠাক ভাবেই চলে এসেছি। হুম তো যাই হোক, তারপরে যেটা হলো, বাঁশঝাড় প্রায় শেষের পথে, ওরকম পেছন থেকে চারপাশ থেকে আসছে। আচ্ছা। আমরা যে বাঁশঝাড়টা মানে আসছে শুনতে পাচ্ছি, হুম আমরা হাঁটার স্পিডটা একটু বাড়িয়েছি, দৌড়াইনি। আচ্ছা। ওরা আমরা বাঁশঝাড়টা ক্রস করে গেছি। হুম
আওয়াজটা না মনে হলো বাঁশঝাড়ের ওখানে এসেই শেষ। আচ্ছা, আমাদের পেছনে থেমে আর গেল। আসছে না। হ্যাঁ, থেমে গেল, আমাদের পেছনে আর আসছে না। আচ্ছা। একটু নিস্তার পেলাম। হুম। কিন্তু আমরা তখনও বুঝতে পারছি না যে আমরা বাঁশঝাড় ক্রস করেছি কিনা। আমাদের মনে হচ্ছে বাঁশঝাড়টাই তখন মাথায় ছিল, যে বাঁশঝাড়টা শেষ হবে, হ্যাঁ। আমরা এবারে লোকালয়ে পৌঁছাবো। হুম। বাঁশঝাড় শেষ হবে, আমরা লোকালয়ে পৌঁছাবো। বাঁশঝাড় কত দূর? আমরা সাইকেলে এসেছিলাম যখন, তখন 5 মিনিট লেগেছিল বাঁশঝাড়টা। হুম। মানে এতক্ষণে বাঁশঝাড় তাহলে 10 মিনিটের ওপরে হয়ে গেছে, আমরা হাঁটছি 10-15 মিনিট ধরে। হুম। তাহলে হয়তো আমরা বাঁশঝাড় এতক্ষণে ক্রস করে গেছি। হুম। কিছু দূর গিয়ে দেখলাম যে সে মুরগির ফার্মের যে সে গন্ধটা, একটা আচ্ছা। মুরগির খামারের দেখবি ওরা মানে খাবার ওদের পটি এগুলোতে দেখবি একটা বাজে গন্ধ থাকে। হ্যাঁ, হ্যাঁ। এই স্মেলটা যখন আসলো তখন মনে হলো যে এটা কোথাও পেয়েছি একটা মনে হচ্ছে। হুম। তখন মনে পড়লো যে হ্যাঁ, আমরা একটা পোল্ট্রি ফার্ম দেখেছিলাম, হুম। সেখানে স্মেলটা ছিল। তুই বলেছিলি যাওয়ার সময় একটা বাজে গন্ধ পেয়েছিলি। হ্যাঁ 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 হ্যাঁ, এক্স্যাক্টলি সেই গন্ধটাই পেলাম। আচ্ছা। তো গন্ধর কি হয়, হুম। গন্ধ তুই পাচ্ছিস, পেতে পেতে ওটা আস্তে আস্তে কমতে থাকে। হুম। একটা জায়গায় এসে মানে আমরা গন্ধটা জাস্ট পাওয়া শুরু করেছি, যখন গন্ধটা সব থেকে তীব্র, হুম। জাস্ট 2 পা এগিয়েছি, গন্ধটা নেই। গন্ধটা নেই। নেই মানে একটা স্মেল এত তাড়াতাড়ি ডিসঅ্যাপিয়ার হয়ে যেতে পারে না। হ্যাঁ, কারণ গন্ধটা তো 2 পায়ের থাকবেই। ডিস্টেন্স, এক্স্যাক্টলি, আস্তে আস্তে কমবে। হ্যাঁ। একটা গন্ধ, তীব্র গন্ধ, ওটা 2 পা এগিয়েছিস আর গন্ধটা চলে গেল, এটা পসিবল না। এক যদি হতো যে খুব জোরে হাওয়া দিচ্ছে, হ্যাঁ। হাওয়াতে গন্ধটা বেরিয়ে যাচ্ছে, না, কোনো হাওয়ার কোনো সিনই নেই। তখন আবার ভয় লাগা শুরু করলো, কি এমন হচ্ছে আমাদের সাথে। হুম। আমরা তো হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি, পেছন থেকে এবারে মনে হচ্ছে যে কিছু একটা হুম। মানে কিছু একটা বড় কিছু এরা দৌড়ে দৌড়ে আসছে সাইড থেকে, ঠিক আমাদের এক্সাক্ট পেছনে না, পেছনে কিছুটা সাইড থেকে, যেখানে তোর ওই মুরগির ফার্মটা আমরা দেখেছিলাম, ওই ওই জায়গাতে। আচ্ছা, আচ্ছা। তো মনে হচ্ছে শুয়োর, মানে তখনও পজিটিভ থিঙ্কিং আমার ভাব কিরকম, আমি তখনও ভাবছি যে এটা শুয়োর বা ওরকম বড় কোনো প্রাণী না তো, হুম। দুটো কাটা দিলেই অন্ধকারের মধ্যে কি করবো না করবো, হুম। দৌড়াবো কি দৌড়াবো না। হুম। ওই বন্ধুটা তো সাইকেল ধরে রেখেছে, আমরা তখন নিজেদের মধ্যে কথাবার্তা বলছি। হ্যাঁ। জঙ্গল এখন অনেকটা রয়েছে, কারোর যদি কিছু হয়, হ্যাঁ। আইদার তোর সাথে কিছু হলো, হ্যাঁ। তো আমি দৌড়াবো, হ্যাঁ। দৌড়ে লোকালয়ে যাব, লোক হ্যাঁ। নিয়ে আসবো। যদি আমার কিছু হয় তুইও সেন্ড করবি। হুম। আমাদের মধ্যে এই কনভারসেশন হচ্ছে। আচ্ছা। তো হতে হতে এই কনভারসেশন চলতে চলতে আমরা আরো কিছুটা গেছি। হুম। কিছুটা গিয়ে আমি দূরে দেখছি একটা ছোট্ট লাইট জ্বলছে, ছোট্ট একটা আলো জ্বলছে। আচ্ছা। আমি বুঝতে পারলাম যে না, আমরা লোকালয়ে পৌঁছেছি। এই জিনিসটা যেই মাত্র ভাবা, হুম। আবার ঠিক 2 পা এগিয়েছি, আবার সেই মুরগির ফার্মের ওই এক্সাক্ট সেম স্মেলটা আবার আসে। এতটা আচ্ছা। দূর চলে এসেছি, আসা কোনোভাবেই সম্ভব না। না। আবার সেই স্মেলটা মানে ঠিক যেখান থেকে বন্ধ হয়ে গেছিল, ঠিক সেই জায়গা থেকে অতটা তীব্র ভাবে আসা শুরু হলো। আর ওই বাঁশঝাড়ের শেষে যে যেই দৌড়ে আমাদেরকে ধাওয়া করার যে আওয়াজটা বন্ধ হয়ে গেছিল, আবার সেম চারপাশ থেকে দৌড়ে আসছে আবার। এক্স্যাক্টলি। এতটা ভয় লেগেছে তখন, ওকে বিলাই, ভাই যা হোক পালা এখান থেকে, আর হুম। সম্ভব না। হুম। আমরা দেখে নিয়েছি, আলো দেখে নিয়েছি, আমাদেরকে ওইখানে যেতে হবে, ওটাই আমাদের ডেস্টিনেশন, পালা, যা হবে দেখা যাবে, সাইকেল ফাইকেল পড়ে গেলে যাবে। হুম। আমরা দৌড় দেওয়া শুরু করেছি। আচ্ছা। দৌড়ানোর চক্করে কি হয়েছে, আমার ফোনের যে লাইটটা ছিল ওটা হাতে নাড়া পড়েছে, ওটা আবার বন্ধ হয়ে গেছে। আচ্ছা। অন্ধকারে না আওয়াজগুলো মানে আরো বেশি করে ফিল করছি যে আমাদের দিকে ধেয়ে আসে। হুম। মানে লিটারেলি তুই ধর যে তোর মুখের হাতের সামনে থাকা শিকার একটা, হ্যাঁ। যদি ওটা দূরে চলে যায়, তুই ওটাকে লাস্ট একটা ট্রাই নিতে যাবি যখন ধরার, হ্যাঁ। যেই চেষ্টাটা হয় এক্স্যাক্টলি সেরকম মনে হচ্ছিল আমার। আবার আচ্ছা। কোন রকমে আলো জ্বালিয়ে সাইকেলে চালিয়ে যেতে পারছি না, ভাঙা রাস্তা যেহেতু,
আমরা দৌড়ে ওখানে যখন ওই আলোর কাছে যখন পৌঁছালাম, হুম দেখে একটা বাড়ির পেছনে একটা বাথরুম, হুম ওখানে লাইট জ্বলছে। আচ্ছা আমাদের মনে একটা শান্তি, আমরা একটা লোকালয়ে এসে পৌঁছেছি। আচ্ছা দৌড়ে এসছি যখন, আমার মানে ভয়ে কানে আমি কিছু শুনতে পাচ্ছি না সেভাবে, হুম হুম চোখে দেখতে পাচ্ছি না ঠিকভাবে, কানে শুনতে পাচ্ছি না, মানে এমন এক্সস্ট হয়ে গেছি আমি। হুম পেছনে যে জিনিসটা ফলো করছিল ওটা কোথায় কিছুই জানি না, আচ্ছা, ওটা মাথাতেই নেই আর। কিছুই আমি ফিল করতে পারছি না আমার চারপাশে এনভায়রনমেন্টে কি হচ্ছে। হুম শুধু আমি বুঝতে পারছি আমি প্রচন্ড ঘামছি, হুম আমার গা হাত পা বিভৎস বাজে রকম ভাবে কাঁপছে। হুম আমরা ওই বাড়িটা যখন দেখলাম বুঝলাম যে না, আমরা লোকালয়ে এসে পৌঁছেছি। আস্তে আস্তে একটু ভাঙা রাস্তা যেটা হয় সেই রাস্তাতে এসে পৌঁছালাম। হুম কিছু দূর 1-2 মিনিট হাঁটার পর নর্মাল মোটামুটি বাড়ি ঘর দেখা শুরু হয়েছে, মাটির বাড়ি যেগুলো ছিল। আচ্ছা কিছুটা এভাবে আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম, যে কি হলো আমাদের সাথে এটা, হুম আমরা কি ভুল দেখলাম, ভুল শুনলাম, ভুল জিনিস ফিল করলাম। তো আমার বন্ধুটা তখন খুব স্মোক করতো, হুম তো বলছে যে ভাই এভাবে তো হবে না, আমার একটা সিগারেট দরকার, হুম এক্ষুনি দরকার, যে করে হোক। আমি পারছি না। আমারও তখন সেমই সিচুয়েশন। হুম তো আমরা কোনো রকমে এগিয়ে গেলাম, গিয়ে একটা দোকান রয়েছে দেখি, দোকানে সিগারেট কিনলাম। তো লোকটা তখন সবে দোকান খুলেছে, তো সবে হয়তো খোলেনি, খুলেছে অনেকক্ষণ আগে, সন্ধে দিচ্ছে। আচ্ছা তো এবার এবার গ্রামের সাইডে কি হয় বলতো, মানে সবাই সবাইকে চেনে। হ্যাঁ কেউ একজন ঘুরতে আসলেও তাকেও অনেকেই চেনে। হ্যাঁ আমাদেরকে জিজ্ঞেস করছে যে বাবা তোমরা কাদের বাড়িতে এসেছো? আমরা তখন মানে বন্ধুটা সিগারেটটা ধরাচ্ছে, ওকে দেখে আমারও একটা তখন সিগারেট খাওয়ার প্রয়োজন মনে হলো, আমিও একটা ধরাচ্ছি। হুম তো আমরা বললাম যে আমরা তো এখানে থাকি না, তো হুম এসেছিলাম এখানে ছবি তুলতে, হুম তো এই মাঠের দিকে গেছিলাম। তো লোকটা বললো যে তোমরা কি এখন এই অন্ধকারের জঙ্গলের মধ্যে দিয়ে এলে? বললাম যে হ্যাঁ, কেন, কি হয়েছে? হুম বললো, দাঁড়াও দাঁড়াও। আর গঙ্গা জলের বোতল আমাদের গাড়িতে জল ছিটালো। আচ্ছা বললো যে দেখোনি তো? বললাম যে, দেখিনি বলতে কাকু আমাদের অবস্থা খুব খারাপ, হুম আমাদের মনে হচ্ছিল কেউ কিছু একটা তাড়া করছে আমাদের। তো ওই লোকটা যা বললো, অনেক আগে, হুম মানে আজ থেকে ধরে নে 30-40 বছর আগে এখানে লোকালয় ছিলই না। হুম আর যেগুলো মাঠ রয়েছে সেখানে মাঠও ছিল না, মাঠ ছিল আরো দূর পর্যন্ত দূরে, কিন্তু মাঠের আগে জঙ্গল যেটা ছিল, জঙ্গলটা আরো অনেক বেশি ছিল। আচ্ছা আর ওখানে অনেক মার্ডার হতো, মাথা কেটে ফেলে রেখে দিত, হুম বডি মাটি চাপা দিয়ে দিত, হুম ফায়ার আর্মস থেকে শুরু করে প্রচুর জিনিস ওখানে সব রাখা হতো। মাঝে মাঝেই পুলিশের রেডও পড়তো ওখানে। ওই জায়গাটা খুব একটা ভালো না, যারা লোকালের লোক তারা ওই জায়গাটা সন্ধ্যাবেলা অ্যাভয়েড করে, খুব সাহসী লোক না হলে হুম তারা ওই জায়গাটা সন্ধ্যাবেলা ক্রস করে না, সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা। আচ্ছা তো যেহেতু আমরা নতুন এসেছি, জানতাম না, উনি গঙ্গাজল সেটাও বললো যে তোমরা ওদিকটা যেও না, হুম ওখানে খুব বাজে জিনিস থাকে। হুম জিনিসটা তো শুনলাম আমরা, এটার প্রপার এক্সপ্লেনেশন এর থেকে আমার কিছু আর দেওয়ার নেই। আমি জিনিসটাতে এতটা ভয় পেয়েছি, আমার সাথে লাইফে আরো অনেক ইনসিডেন্ট হয়েছে, হুম এতটা ভয় মনে হয় না আমি কোনো জায়গায় পেয়েছি, কোনোদিনও পেয়েছি। আচ্ছা, মানে আমি তো এখনো ভাবছি যে তোরা ওখান থেকে ফিরে বাড়িতে আসলি কিভাবে। ওটা আমারও কোশ্চেন ছিল, কি করে কারণ এতটা সাহস আমরা জোগালাম কি করে। সেটাই, কারণ দেখ মানে ওখানে যে কারোর ওখানে নার্ভ ফেল করতেই পারতো, যে রকম যে অবস্থাটা হয়েছিল তোদের। এক্স্যাক্টলি, মানে আমরা বেরিয়েছি জঙ্গল থেকে, বেরিয়ে আমি রীতিমতো ফিল করছি যে একটা মানুষের স্ট্রোক হলে যেরকম হয়, গা হাত পা ঘেমে যায় পুরো, হ্যাঁ
প্রচুর গা হাত পা কাঁপতে থাকে, হ্যাঁ, আমি এক্স্যাক্টলি সেম জিনিস ফিল করছি আমার সাথে হচ্ছে। হ্যাঁ, গা হাত পা কাঁপছে থরথর করে রীতিমতো। হ্যাঁ, হ্যাঁ। এই এই জিনিসটা মানে আমি বুঝতে পারছি কিরকম, কারণ তুই প্রথমে যখন বললি না, এই বলার আগে ঘটনাটা, যে মানে তুইও দেখছিস, তোর পাশে যে রয়েছে সেও একই রকম ফিল করছে, দেখছে। এক্স্যাক্টলি, আমার কাছে আমি এটার কোনো এক্সপ্লেনেশন দিতে চাই না, কারণ হতে পারে হয়তো আমি একা থাকলে হয়তো পরে নিজেকে বোঝাতাম যে আমি হ্যাঁ, হয়তো ভুল দেখেছি বা ভুল জিনিস ফিল করেছি। হ্যাঁ, পাশে থাকা সেম লোক সেম জিনিস কখনো সেম টাইমে ফিল করতে পারে না, যদি সেটা সেখানে না থাকে কিছু। সেটাই। কারণ দেখ, তুই মানে তোর মনে ভুল হতে পারে, কিন্তু তার মনে একসাথে ভুল হবে কিভাবে? এক্স্যাক্টলি সেটাই। মানে আমার সাথে এরকম ঘটেছিল, মানে আগরপাড়াতে। আমি সেটা চ্যানেলে শেয়ারও করেছিলাম। আমার প্রথম ঘটনাই সেটা ছিল, যে আগরপাড়াতে আমি ক্লাস তখন 8-9-এ পড়ি। এরকমই তোরা মানে বত্তির বিলে দেখেছিস, আমি দেখেছিলাম আগরপাড়ার একটা রাস্তায় আমি আর আমার একটা বন্ধু যাচ্ছি, পেছনে কিছুক্ষণ পরে ঘুরে দেখছি একটা বয়স্ক মতন মহিলা, একদম বৃদ্ধ একটা মহিলা। সে আমাদেরকে বলছে যে তোরা দাঁড়া, আমিও যাব, আমাকেও নিয়ে চল। আচ্ছা, এবার দেখ, ব্যাপারটা হচ্ছে আমি না হয় যদি আমি ধরে মানে নিলাম, নিয়ে চল বলতে কোথায়? এটাই হচ্ছে মেন প্রশ্ন, যে কোথায়। মানে আমি অ্যাকচুয়ালি যাচ্ছিলাম যে আমার বাবা আসবে, বাবা যেহেতু বন্ধুটার রাস্তা চিনতো না, বন্ধুটার বাড়ির, তো তাকে আচ্ছা, নেওয়ার জন্য। এবার প্রথমবার তাদের বাড়িতে গেছি, আমাকে বললো যে তুই আর আমার ওই বন্ধুটা, বললো যে তোরা দুজন গিয়ে তোর আঙ্কেলকে নিয়ে আয়। আমি বললাম ঠিক আছে, তাহলে গিয়ে নিয়ে আসছি। তো এবার কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, হাঁটাহাঁটি করার পর দেখছি যে অনেকটা রাত হয়ে গেছে, মানে 7টা, 7:30 বা 7:45 বাজে, বুঝলি। এবার হুম, লক্ষ্মী পুজোর জন্য গেছিলাম ওদের বাড়িতে। ওই লক্ষ্মী পুজো রাত করেই হয়, তো সন্ধ্যাবেলা করে। হ্যাঁ, হ্যাঁ, এবার হওয়ার পরে আমি বললাম যে তাহলে হয়তো বাবা চলে আসবে, চল গিয়ে দেখি যেখানে দাঁড়ানোর কথা আর কি। মানে একটা বট গাছ টাইপের করা, মানে বট গাছ আছে ওখানে, তোর বেদি ফেদি করা আছে ওখানে, ক্লাব মতন আছে, ওখানে আসার কথা। আচ্ছা, এবার আমরা সেখান থেকে একটু এগিয়ে, তোর মনে কর 5-10 মিনিট হেঁটে একটু এগিয়ে গেছি। হুম, রাস্তাটা অন্ধকার, ঠিক আছে, কিচ্ছু নেই, মানে চারিপাশে একটা লোকজনও দেখছি না। এবার আমি বললাম যে তাহলে চল, বাবা যদি চলে আসে তাহলে আবার দাঁড়িয়ে থাকবে। তো এই বলে ঘুরে আবার যখন যাচ্ছি, তখন আমাকে হঠাৎ করে মানে আমার কাঁধেও হাত পড়েছে, ওর কাঁধেও হাত পড়েছে। আমি ওকে বলছি যে কি হয়েছে, এরকম করিস না, অন্ধকারের মধ্যে এরকম ভয় দেখাস না। ও বলছে কোথায় কি আর করলাম। দুজনের একসাথে হয়েছে? হ্যাঁ, মানে ওর কাঁধেও হাত পড়েছে, ও ভেবেছে আমি হাত দিয়েছি, আর আমার কাঁধে পড়েছে, ও ভেবেছে আমি আমি দিয়েছি, বুঝলি। এবার আমি বললাম, ও বলছে না না আমি কিছু করিনি। আমি ভাবলাম যে ও হয়তো ইয়ার্কি ইয়ার্কি মারছে। কিন্তু সেকেন্ড টাইম যখন দিয়েছে, তখন আমি ওর দিকে তাকিয়েছি, ও আমার দিকে তাকিয়েছে। দেখছি যে কেউই তো ভাই কারোর গায়ে হাত দেয়নি, তাহলে মানে কাঁধে যে হাতটা রয়েছে সেটা কার? আর আমি এটা বলবো না যে হাতটা কিন্তু ঠান্ডা ছিল, দেখবি অনেক জায়গায় শুনেছিস হয়তো হ্যাঁ, যে হ্যাঁ, 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 একদম হ্যাঁ। বরফের মতন ঠান্ডা থাকে। আমি কিন্তু ওরকম ঠান্ডা ঠান্ডা কিছু দেখিনি, মানে ফিল পাইনি ওরকম কোনো ঠান্ডার। এবার হাতটা পড়েছে, পেছনে ঘুরে দেখছি, আমি বললাম কে, আমি আমার বন্ধুটার দিকে তাকালাম, আমি বললাম কি রে কি হলো। ও বলছে কি হলো বুঝতে পারছি না তো। এবার হঠাৎ করে না, তখন ফার্স্টে পেছনে তাকাইনি, হঠাৎ করে তখন বলছে যে আমিও যাব। আমি বলছি কি হলো, পেছনে তাকিয়েছি, দেখছি একদম মানে ধর তুই যদি দাঁড়িয়ে থাকিস, তোর কোমর হাইটে কেউ যদি কুঁজো হয়ে দাঁড়ায় সেরকম, বুঝলি। হুম, 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 এবার মানে তার মুখ টুক কিছু দেখা যাচ্ছে না যেহেতু অন্ধকার, জাস্ট বোঝা যাচ্ছে যে কোন একটা ফিগার ওখানে রয়েছে, একটা শাড়ি মতন পরা, একদম মানে কালচে কালচে হয়ে গেছে সাদা শাড়িটা। তো উনি বলছে যে দাঁড়া আমিও যাব, আমাকেও নিয়ে চল। এবার তখন আমি ভাবছি যে কি হলো ব্যাপারটা, এরকম তো কিছু নেই, হঠাৎ করে উনি আসলো কোথা থেকে। তো ও বলল যে তুই কি দেখছিস, আমি বললাম এখানে ওনাকে কি চিনিস। ও বলছে যে না চিনি না তো। মানে ব্যাপারটা ও দেখেছে, ও দেখছে যে ওর পেছন মানে আমাদের পেছনে দাঁড়িয়ে রয়েছে, উনি দাঁড়িয়ে এই কথাটা বলছে। এবার দুজনেই শুনেছিস তোরা? হ্যাঁ, দুজনেই শুনেছি, আমরা দুজনেই শুনেছি, দুজনে দেখেছিও, দুজনে শুনেছিও। আমি ওকে বললাম যে তাহলে দৌড়া, আমি এটুকুই বলেছি, আমি বললাম তাহলে দৌড় দে, বলে দৌড়ে চলে এসেছি। এবার আমার মাথাতে এটাও নেই যে আমি যে দৌড়াচ্ছি আমার সাথে আমার বন্ধু আছে কিনা, ঊর্ধ্বশ্বাসে দৌড়। বুঝলি। আমি আমরা
আমরা যে সেই সময় দৌড়াতে পারিনি তার আরো একটা রিজন হচ্ছে এটা যে আমরা এত ভয় পেয়ে গেছিলাম না, হ্যাঁ দৌড়ানোর পাচ্ছি না। হ্যাঁ আর দেখবি। ভয় হ্যাঁ আরো একটা হচ্ছে যে দৌড়ে যদি রাস্তা কোনো কারণে ভুলে যাই, হ্যাঁ বাঁচার তো কোনো চান্স নেই আর। হ্যাঁ হ্যাঁ মানে তোরা তো ঢুকেছিস একেবারে একদম জঙ্গলের ভেতর, হুম হুম। আর আমরা তো ছিলাম মানে আমি দেখতে পাচ্ছি সামনে লাইট আছে, মানে আমি ওখান থেকে দৌড়ে কতক্ষণ হবে মনে কর তোর ওই মানে 5-6 সেকেন্ডের মধ্যে দৌড়ে মোটামুটি চলে গেছি অনেকটা। আমি জানি যে অতটা চলে গেলে আমি সেফ, ওখান থেকে কিছু হবে না কারণ ওইখানে লোকজন আছে। হুম হুম হুম। এবার আমি দেখিনি যে আমার সাথে আমার বন্ধু যে আছে সে আদৌ আমার পেছনে দৌড়াচ্ছে কিনা বা সে আদৌ আছে কিনা। আমি আমার মতন দৌড় দিয়েছি, কিন্তু তারপর? মানে লাক বাই চান্স সেও আমার সাথে দৌড়ে আমার সাথে সাথেই পৌঁছেছে। ঠিক আছে, এবার তারপরে আমি বললাম যে কি রে কি হলো এটা, বলছে বুঝতে পারছি না তো, তো বলে বাড়ি চলে গেছি। এবার তখন মাথাতেও নেই যে বাবাকে নিতে এসেছি, হ্যাঁ। গিয়ে দেখছি বাবা অলরেডি চলে গেছে। এবার ও মানে তোর বন্ধুটার বাবা উম, আমরা আসছি না বলে উনি আবার দেখতে এসছে, তখন বাবার সাথে দেখা হয়েছে, বাবা ওনাকে নিয়ে চলে গেছে ওদের বাড়িতে। তো আমরা আচ্ছা। তখন কিছু বলিনি, কি বলবো, বলছে তোরা কোথায় ছিলি, আমি বকাবকি করলো। আমরা বললাম যে আমরা ওইদিকে একটু হেঁটে এগিয়ে গেছিলাম 5-10 মিনিট। বলছে আচ্ছা ঠিক আছে, কিছু বলেনি। তো সবাই চলে টলে গেছে, সেদিনকে আবার ওদের বাড়িতে ছিলামও রাত্রেবেলা। তো তখন সবাই আচ্ছা। যখন চলে গেছে তখন আমি ওকে বললাম যে বল এই ব্যাপারটা, মাকে বললাম। ওর মা শুনলো, ওর বাবা শুনলো, আমার বাবা বাড়ি চলে এসেছিল। তখন ওর বাবা বলছে যে তোরা ওদিকটা গেছিস কেন, ওদিকটা তো অতটা ভালো না। মানে জায়গাটা বলছি তোকে আমি, টেক্সম্যাকো। আমি ঠিক চিনি না ওদিকটা, তবে যাই হোক বল। আচ্ছা মানে ব্যাপারটা বলছি তোর দেখবি বেলঘুরিয়া থেকে আগরপাড়া যাওয়ার পথে ডান দিক করে একটা সুন্দর কোয়ার্টার মতন পড়ে। ঠিক আছে, আচ্ছা জায়গাটার আচ্ছা নাম আচ্ছা। হচ্ছে টেক্সম্যাকো। আচ্ছা। হ্যাঁ, তো ওই মানে ওইটার পুরনো যে কারখানাটা ছিল ওইখানে আর কি রেলের বগি টগি তৈরি হতো আগে। ঠিক আছে। এইগুলো এরকম পুরোনো জায়গাতেই থাকে হ্যাঁ যতটা মনে হয়। হ্যাঁ মানে ওই ওই তোর ওখানে বগি টগি তৈরি হতো, এবার ওইটা পুরো বন্ধ হয়ে রয়েছে, ওইটা বন্ধ হয়ে গেছে অনেক বছর আগে। ওইটা বন্ধ করেই তোর এই এখন যেখানে আছে অফিসগুলো ওইখানে করেছে, মানে বেলগুড়া থেকে আগরপাড়া যাওয়ার পথে দেখা যায় ডান ডান দিকে তাকালে। তো বলছে ওইখানে ভালো না, ওরকম মার্ডার ফার্ডার হতো, তুই যে বললি সেম জিনিস, মানে ওখানে মার্ডার ফার্ডার করে ফেলে দিত, বুঝলি। তো এগুলো মানে তুই যে আমাকে প্রথমে যখন বলেছিলি এই ঘটনাটা, আমি তখনও বেশ মানে ব্যাপারটাকে হজম করতে পারিনি যে এরকম কিভাবে হয়। সেটাই, আমার নিজের পক্ষেও এখনো জিনিসটা আমি বললাম ঠিকই এত বছর আগে ঘটে গেছে, এখন বললাম জিনিসটা আবার আবার নতুন করে মনে পড়লো। এখন রাত্রে আমাকে ঘুমাতে হবে, জানি না কি করে ঘুমাবো আমি। আমিও সেটাই ভাবছি, মানে তুই দেখবি যে যখন ঘটনাগুলো ঘটে তখন কিন্তু মানে তখন ঠিক আছে, যখন ভয় পেলাম ঠিক আছে, কিন্তু পরে যখন তুই ভাববি তখনও কিন্তু কোনো এক্সপ্লেনেশন খুঁজে পাবি না। এক্স্যাক্টলি এটাই। আর তখন আরো কি হয়, পরবর্তীকালে যখন জিনিসগুলো মনে পড়ে আর এক্সপ্লেনেশন কোনো খুঁজে পাওয়া যায় না, তখন না ফ্রাস্ট্রেশন আর ভয় দুটো একসাথে মিলে একটা আলাদা অনুভূতি হয়। হ্যাঁ, এই যে তুই যেরকম তোর ভাইয়ের কথাটা বললি, যে ওনাকে হঠাৎ করে মানে তোর ভাইকে হঠাৎ করে দেখে উনি বলছে যে এরকম এরকম ব্যাপার, আমি ধরে নিলাম যে ওনার কাছে কোনো ওরকম অলৌকিক ক্ষমতা টমতা কিছু নেই, উনি জাস্ট তোদের সম্পর্কে তোদের ফ্যামিলি সম্পর্কে চেনে, ঠিক আছে, সব ডিটেলস তোদের জানে, কিন্তু উনি হঠাৎ করে কিন্তু ডেকে তুই তোদেরকে কেন ভাব, বলবে? চিনলেও তার কাছে এত ইনফরমেশন আসবে কোথা থেকে? সেটাই হচ্ছে ব্যাপার, মানে একদম পাই টু পাই ইন ডিটেলস কেউ তো এত কিছু ইন জানবে না। ডিটেলস এত কিছু কি করে বলতে পারে? ইভেন মানে দেখবি ফ্যামিলির লোকও এত কিছু জানে না। এক্স্যাক্টলি। আমি যখন যে ফটোগ্রাফি করতাম আমার ফ্যামিলির অনেকেই জানতো না, নতুন নতুন তখন জাস্ট ফটোগ্রাফিতে ঢুকেছি। তাহলে তাহলে সে কিভাবে জানছে এত সে কিছু? এইগুলো জানলো কি করে? তাহলে এবার মনে কর যদি তোর ভাইকে সে ফলো করে থাকে, তোর ভাইয়ের সম্বন্ধে জানলো, কাকিমার সম্বন্ধে জানলো, তোর সম্বন্ধে জানলো, কিন্তু কাকু তো এখানে থাকে না, কাকুর সম্বন্ধে কিভাবে জানবে? এক্স্যাক্টলি। ইভেন বাবার, আমার পাড়ার লোক আমার বাবার নাম অনেকে জানে না, ইভেন একটা বাইরের লোক এভাবে জানলো কি করে? তাহলে ইভেন আমরা যখন মানে আমি যখন তোর সাথে কলেজে পড়তাম তখনও কিন্তু ফার্স্টে আমি তোর বাবার সম্বন্ধে জানতাম না।
যে তোর বাবা বাইরে থাকে বা মানে ব্যবসার কাজে বাইরে যায় বা বাইরে যাওয়া আসা করে। আমি তোর বাড়িতে যাওয়ার আগেও জানতাম না, যা, কোনো এক্সপ্লেনেশন নেই, সত্যিই নেই। কোনো মানে এক্সপ্লেনেশন নেই আমার মানে কাছে। প্রথম ঘটনাটা যেটা বললি সেটা আমি ধরলাম যে না, নিশির ডাক হয় এরকমটা সম্ভব। অসম্ভবের কোনো ব্যাপার না, কারণ নিশির ডাক হয়, আমরা এটা শুনেছি, দেখেছি, অনেক গল্পেই আছে এরকম। কিন্তু তারপরের দুটো যেটা বললি, বিশেষ করে মানে বত্তির বিল, এখন তো একটা আলোচনার বিষয়, মানে খুবই ফেমাস ভর্তিবিল জায়গা। ওই জায়গায় আমি এত ভয় পেয়ে গেছিলাম যে হুম। তারপরে 2-3 বছর ওই জায়গায় আর যাইনি। 2-3 বছর কি, প্রায়। আমি ওই ঘটনা ঘটেছে 2018-তে। হ্যাঁ, আমি তারপরে 2021 কি 22-এ গেছি। ওই জায়গাটাতে। গিয়ে, হ্যাঁ, গিয়ে আমি জায়গা চিনতে পারছি না, পুরো চেঞ্জ। হ্যাঁ, সুন্দর রাস্তা হয়ে গেছে, মানে যেই জঙ্গলে আমাদের এত ভয় লেগেছে, এত অবস্থা হ্যাঁ, খারাপ হয়ে গেছিল, হ্যাঁ। ওখানে এখন পিচের রাস্তা হয়ে গেছে, লাইট বসে গেছে। মানে এখন গেলে কেউ, মানে দূর দূরান্ত পর্যন্ত ওই রকম এক্সপিরিয়েন্স হবে না। হুম। জঙ্গলটা আছে, জঙ্গলটা আছে কিন্তু রাস্তা মানে হয়ে ওরকম গেছে নেই এখন। আর কি। হ্যাঁ। ওই রকম যে আমরা যেই রকম জায়গার মধ্যে দিয়ে গেছি সেই জিনিস আর নেই কিছু। হুম। আচ্ছা, একটা আমার প্রশ্ন আছে এখানে, তোরা যখন গেছিলি তোরা কি মানে গায়ে কোনো রকম সেন্ট মেখে গেছিলি? এটা তো সেভাবে মনে নেই, তবে মাখলেও হয়তো, মানে নর্মাল ডিও যেগুলো থাকে বেরোনোর হুম। সময়, কারণ সেগুলো হয়তো মানে মেখে এটা গেছিলাম। একটা ফ্যাক্টর হয়, আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে মানে এই আতর ফাতর এসব মেখে রাত্রেবেলা ওসব জায়গায় গেলে, মানে দেখ কোথায় কি আছে তুই তো আগে থেকে জেনে যাচ্ছিস না। সেটাই। এবার হয়তো ওখানে রয়েছে, এবার তোদের প্রতি আকৃষ্ট হয়েছে, অ্যাট্রাক্ট হয়েছে, বা তোরা হয়তো যদি নাও মেখে যাস কিছু, তাও হয়তো তোদের প্রতি হতে পারে। কারণ তুই, আমার আরেকটা জিনিস স্ট্রেঞ্জ লাগলো যখন বললি যে উল্টো দিক থেকে দুটো মহিলা আসছিল, তাদেরকে হ্যাঁ, 30 সেকেন্ডের মধ্যে হঠাৎ করে দেখলি যে তারা নেই পেছনে। 30 সেকেন্ডও না, আমরা 4 থেকে 5 পা হেঁটে এগিয়েছি, হ্যাঁ। আমরা পেছনে ঘুরেছি, দেখি কেউ নেই। এবার 4 থেকে 5 পা হাঁটতে খুব জোর আমি ধরলাম 10 সেকেন্ড টাইম লাগে, হ্যাঁ, খুব জোর, তাও লাগে না। আমরা আমরা তখন হয় জিনিসটাকে অত পাত্তা দিইনি, তখন হ্যাঁ, ভয় সেরকম ভাবে আমাদের আসেনি। হ্যাঁ। তো আমরা ভেবেছি হয়তো ওনারা তাড়াতাড়ি হাঁটছিল, উল্টো চলে দিকে গেছে। একসাথে হাঁটছে, আর মানে আছে হয়তো অন্ধকারে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখন পরে হয়তো, এখন ভাবলে জিনিসগুলো, অনেক কিছুই এরকম প্যারানর্মাল ঘটেছে। সেটাই ওই মানে। যে লোকগুলো আমরা ছবি তুলছিলাম যখন, হ্যাঁ, যে লোকগুলো আমাদেরকে বারবার করে বলছিল যে তাড়াতাড়ি হ্যাঁ, চলে যাও, এখানে এত হ্যাঁ, রাত থেকো না, হ্যাঁ। ওনারা হয়তো জানতো এইরকম কিছু একটা হুম, ঘটে, হুম, তাই হয়তো তারা ওয়ার্ন করছিল আমাদেরকে, হুম, আমরাই শুনিনি। এটা আমি আরো একটা জিনিস বলতে চাই যে হুম। কিউরিসিটি কিন্তু অনেক, মানে ভালো দিকেও নিয়ে যায় আমাদেরকে, আবার অনেক ভয়াবহ জায়গাতেও আমাদেরকে নিয়ে যায়। সত্যিই তাই। মানে কিউরিসিটি থেকে তুই যেমন অনেক কিছু শিখতে পারবি, জানতে পারবি, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু এগুলো মানে বিপদের কারণও হয়। এক্স্যাক্টলি। কারণ তোরা যদি, মানে দেখ, কিউরিসিটি মানুষ মাত্রই কিউরিসিটি হবেই, ঠিক আছে, কিন্তু এখন তোরা যদি ওখান থেকে আগে চলে আসতি ওদের কথা শুনে বা শুনতিস, তাহলে হয়তো এই ঘটনা তোদের তাহলে সাথে হয়তো ঘটতো এই না। ঘটনাটা ঘটতোই না, আমরা হয়তো জানতেই পারতাম না এরকম সম্বন্ধে কিছু। সেটাই ব্যাপারটা, কি বলতো, মানে এইসব জায়গা তো অনেক বছর আগেকার, অনেক কিছু ঘটেছে, তো এগুলো থাকে। ইভেন তুই অনেক ঘটনা হয়তো শুনবি দিল্লি রোডেরও আছে। হ্যাঁ, দিল্লি শুনেছি আমি। দিল্লি রোডেরও অনেক ঘটনা আছে। মানে আমাদের তারপরে বাড়ির সামনে, আমি যেহেতু থাকি দিল্লি রোডের একদম সামনে, আদর্শনগর বলে একটা জায়গা আছে, সেখানে অনেক নাম ঘটনা আছে। শুনেছি এটা হ্যাঁ, জায়গাটার। মানে ওখানেও এরকম টাইপের। আমার মা বাবার কাছ থেকেই শোনা, মা মাসি সবার কাছ থেকেই শুনেছি যে মনে কর তুই বিকেলবেলা হাঁটতে বেরিয়েছিস, এবার হ্যাঁ, তখন দেখ এখনকার মতন রাস্তাঘাট তখন ছিল না, ঠিক আছে, তো হাঁটছিস হাঁটছিস হঠাৎ করে সামনে দেখলি একটা কারোর কাটা মাথা পড়ে রয়েছে, বা একটা কোনো বডি পড়ে রয়েছে, কাটা হাত পড়ে রয়েছে। তো মানে জায়গাগুলোতে। এখনো হয় এরকম? হ্যাঁ, হ্যাঁ, এখন বলতে মানে অনেক কমে গেছে, হয়তো তুই 2 বছর 1 বছরে একটা শুনতে পারবি, কিন্তু আমি মানে এরকম আমি নিজের চোখেও দেখেছি, নিজের মানে শুনেছি, তো বড় কথা নিজের চোখে দেখেছি, এরকম রিসেন্ট একটা ঘটনাও আছে, বুঝলি।
তো হুম, এরকম হুম। ঘটে, মানে ওই জায়গাটাও ওরকম টাইপের, দিল্লি রোড, তারপরে এই আদর্শনগর, এইসব জায়গাগুলো অ্যাকচুয়ালি এতটা জঙ্গল টাইপের। তুই যে বললি বত্তির বিল, হ্যাঁ, হুম, হুম, এবার হুম। এই বত্তির বিলের মতনই আদর্শনগর জায়গাটা ছিল, বুঝলি, মানে জলা জায়গা, মাছ চাষ করতো, এখনো হয়, কিন্তু মাঝখান দিয়ে আর কি রাস্তা হয়ে এখন জায়গাটা পুরো পাল্টে গেছে। ভয়ানক জায়গা সব। সত্যি, মানে আমাদের চারপাশে যে কখন কি ঘটছে বা কত কিছু রয়েছে যেগুলো আমরা জানি না, অনেক কিছুই ঘটে। তবে তোর ঘটনাগুলো বেশ ভালো লাগলো। অনেকটা তো বড় হয়ে গেল ঘটনাটা। উম, বড় ঘটনা, দেখ, বড় ঘটনা আশা করি আমার দর্শকদের ভাল লাগবে। আমার তো পার্সোনালি বড় ঘটনা বেটার লাগে ছোট ঘটনার থেকে। সেটাই। তবে আশা করি দর্শকদেরও ভালো লাগবে এই ঘটনাটা। আর তোর সাথে এই রেকর্ডিংটা যে করতে পারলাম, এটা আমারও খুব ভালো লাগলো, অনেক দিনের ইচ্ছা ছিল করার, আলটিমেটলি যে হলো সেটাই অনেক বড় ব্যাপার। হ্যাঁ, সেটাই হচ্ছে কথা। আরো রয়েছে ছোটখাটো। হুম। তবে কিছু কিছু আছে আমার লোকের মুখে শোনা। হুম। কিছু কিছু ছোটখাটো জিনিস আমিও এক্সপিরিয়েন্স করেছি। হুম। সেগুলো না হয় অন্য আর একটা পডকাস্টে বলা যাবে। হ্যাঁ, হ্যাঁ, অন্য একটা এপিসোডে আবার তোর সাথে রেকর্ডিং করব। আমি আরো কিছু শুনেছি যেগুলো লোকের মুখে শোনা। হুম। তবে আমি সেগুলো ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করিনি। হুম। তবে সেগুলো এরকমই ভয়াবহ। আশা করি সেগুলো দর্শকদের ভাল লাগবে। আর পরে আমরা যদি পডকাস্টে বসি কোনো এপিসোডে, তাহলে তো সেগুলো বলা হবেই। একদম একদম হবে। ঠিক আছে, চল তাহলে নিশ্চয়ই হবে। আজকে রাখছি। আজকে এতটুকুই থাক। ঠিক আছে, বাই। তো এটাই ছিল আজকের ঘটনা। তোমাদের ঘটনাগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমাদের যদি এমন কোনো এক্সপিরিয়েন্স বা অদ্ভুত কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি তোমাদের সাথে ঘটে থাকে, তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারো। শেয়ার করার জন্য কিন্তু স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমি আমার যোগাযোগের সমস্ত মাধ্যম সেখানে ইন ডিটেলসে দিয়েছি। তোমরা খুব সহজে মেল করে তোমাদের ঘটনা পাঠাতে পারো, বা আমার সাথে ডিএম এ যোগাযোগ করে কল রেকর্ডিং এর মাধ্যমে বা পডকাস্টের মাধ্যমে কিন্তু তোমাদের ঘটনা শেয়ার করতে পারো। তো চটপট কমেন্ট করে জানাও যে তোমাদের ঘটনাটা কেমন লাগলো। যদি ভালো লাগে একটা লাইক করো, আর বেশি বেশি করে পরিবার এবং তোমাদের বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করো ঘটনাটা, যাতে তারাও একটা ভালো এক্সপিরিয়েন্স, একটা ভয়াবহ এক্সপিরিয়েন্সের সম্মুখীন হতে পারে, এবং তাদের যেন আশা করি ঘটনাটা ভালো লাগবে। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো হরর পডকাস্ট বা কল রেকর্ডিং বা কোনো সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য স্টে সেফ অ্যান্ড বাই বাই।